আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আমার প্রিয় ১৯তম নিবন্ধন কলেজ শিক্ষক, মাদ্রাসা শিক্ষক, প্রভাষক হিসেবে যারা ইচ্ছা পোষণ করেছেন প্রভাষক হওয়ার, তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমাদের ফ্রি ২ নম্বর ক্লাস, যেটা দ্বিতীয় ক্লাস। আমরা সেটাতে আছি। আমি গ্রুপে লিংকটা দিয়ে দিচ্ছি। সবাই একটু দ্রুত চলে আসেন। আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংকটা দিয়ে দিচ্ছি। সবাই খুব দ্রুত চলে আসেন। শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা একটু রেসপন্স করুন। শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা। সবাই একটু দ্রুত আসেন। আর একটা স্পষ্ট কিনা, ভিডিওটা দেখা যাচ্ছে কিনা সেটা একটু আমাকে কনফার্ম করেন। এই, আচ্ছা, আমি লিংকটা দিয়ে দিচ্ছি। আল্লাহু আকবার। এই যে গ্রুপে লিংক দিয়ে দিয়েছি, বাংলা ক্লাস শুরু হয়েছে। সবাই দ্রুত চলে আসেন। লিংক দেওয়া হয়েছে। আমি আপনাদেরকে, আপনারা কে কোত্থেকে দেখছেন আমাদেরকে একটু জানান। আর ভিডিওটা দ্রুত শেয়ার দিয়ে দেন। ভিডিওটা শেয়ার দিয়ে দেন। আর হচ্ছে আমি যা বলবো বা যা পড়াবো বা ব্যাখ্যা করব সেগুলো একটু নোট করবেন, লিখে রাখবেন। হ্যাঁ, সেগুলো একটু নোট করবেন, লিখে রাখবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাকে, বা হচ্ছে বোর্ড দেখা যাচ্ছে। আপনারা একটু খুব মনোযোগী হন, যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন। ঠিক আছে, বোর্ডের দিকে মনোযোগ দেন। ঠিক আছে, আচ্ছা। তো দেখেন এখানটায় যে সকল বিষয়গুলো আছে আর কি, আমি যে সকল বিষয় আপনাদের এখানে সামনে এখানে নিয়ে আসছি এবং যেগুলো ব্যাখ্যা করব, মহান আল্লাহ যদি আমাদেরকে তৌফিক এনায়েত করেন। আর আগামী ক্লাস থেকে টপিক ধরে আলোচনা করব। আজকে হচ্ছে আমাদের আহ বিগত সালের প্রশ্ন সমাধান দিয়ে আলোচনা। আর সাধারণত আমাদের যখন হচ্ছে স্টুডেন্ট ভর্তি কোর্স লঞ্চ হবে, আমাদের ফাইনালি হচ্ছে কোর্সটা শুরু হবে। এখন তো ফ্রি ট্রায়াল চলছে। তখন আমরা হচ্ছে যে গ্রুপ থাকবে সেই গ্রুপের মধ্যেই পড়াশোনা সবকিছুই পাবেন ইনশাল্লাহ। তো এর মধ্যে আমাদের যেই যারা এডমিটেড হয়েছেন, ইতিমধ্যে আমরা তাদেরকে তাদের চাহিদা পূরণের লক্ষ্যে এবং হচ্ছে শিক্ষক হিসেবে আল্লাহ যাতে কবুল করেন সেই জন্য আমরা আমাদের প্রয়োজনীয় তথ্য উপাত্ত পড়ালেখা অলরেডি শুরু করে দিয়েছি। এখানে অলরেডি বেশ কয়েকজন আমরা চলে এসেছি। আপনারা অনেকে হচ্ছেন, আরমান সাহেব যুক্ত হয়েছেন। আমি বাড়তি পেঁচাল পারবো না, নামধাম বলে সবাই সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম সালাম। গাইবান্ধা থেকে, ময়মনসিংহ থেকে ফয়সাল এবং শহীদুল এরা যুক্ত হয়েছেন। আহ, তো হচ্ছে আমরা একটু আলোচনায় যাই। হ্যাঁ, আপনারা কমেন্ট করবেন আর হচ্ছে শেয়ার দিয়ে রাখেন, উত্তর করবেন। আর আমি এই যে নোট ওপেন করে রেখেছি, আমি ব্যাখ্যা দিব এবং কোন প্রশ্নটা বাংলায় কোন জায়গা থেকে এসেছে সেই বিষয়গুলো আমরা জানবো। ঠিক আছে, আচ্ছা। জহিরুল ইসলাম স্যার, বরিশাল থেকে। জি, আমাকে আসলে স্যার বলতে পারেন, কিন্তু আসলে এটা আমি আপনারা টিচারের পরীক্ষা দিবেন,
তো ভাই বলতে পারেন, সেটা সম্বোধন করি, আপনাদেরকে আমি রেসপেক্ট করি। যারা শিক্ষকের জন্য প্রার্থী হয়ে পরীক্ষা দিবে তারা তো আসলে শিক্ষকই, ঠিক আছে? আচ্ছা, আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছান সেই কামনাই রাখছি। আচ্ছা, আমি আপনাদের কমেন্ট গুলো নিব। দেখেন এখানে যেই কমেন্ট গুলো আছে সেগুলো একটু আমরা একটু দেখব। তো আমরা যদি আমাদের আলোচনা শুরু করি। আমরা গত ক্লাসে আমাদের গ্রুপে আমি গত ক্লাসে 18তম ক্লাসের যে পিডিএফটি ছিল সেটা আমি দিয়ে দিয়েছি। আজকের এই ক্লাসের আমরা পিডিএফটি দিয়ে দেব ব্যাখ্যা সহ, যা যা আমি পড়াবো, আর ভিডিও তো থাকবেই, ভিডিওতে দেখবেন, ঠিক আছে? তো আশা করি সবকিছু সাউন্ড সবকিছু ঠিক আছে, শুনতে পাচ্ছেন। আরো অনেকে যুক্ত হচ্ছেন, অনেকে আসবেন। আমরা শুরু করি ইনশাল্লাহ। তো আমরা যদি দেখি এখানে আমাদের 17তম কলেজ নিবন্ধনে যে প্রশ্নটি এখানে আছে, সেই প্রশ্নটি যদি আমরা একটু দেখি আর কি, এই প্রশ্নটিতে একটু যাই। এখানটায় আমাদের এই প্রশ্নটা দেখা যাচ্ছে কিনা আমি একটু আপনাদের থেকে শুনতে চাচ্ছি, সব একটু ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা ভিডিও সবকিছু। এখানে আছে বাংলা ভাষার মূল উৎস কি? বাংলা ভাষার মূল উৎস কি? সবাই নোট করবেন কিন্তু, গুরুত্বপূর্ণ। আর আমাদের সাথে অলরেডি যারা আপনারা জানেন ক্লাস শুরু করেছে গ্রুপে, আমাদের পড়াশোনা কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। আমাদের পড়াশোনা আমরা শুরু করে দিয়েছি, কারণ এবার হাতে খুব কম সময় পাওয়া যাবে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে লেখা আছে বাংলা ভাষার মূল উৎস কি? বাংলা ভাষাটা কোত্থেকে এসেছে? দেখেন, ভাষা কেন্দ্রিক প্রশ্ন আপনাকে থাকবেই। কখনো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটাও পাওয়া গেছে কোন বছর প্রশ্ন ভাষা কেন্দ্রিকই, 5টা 25টা প্রশ্ন থেকে। তাহলে এটা অন্যতম একটা আমাদের যে নিবন্ধনের যে সিলেবাস আছে, ভাষা থেকে প্রশ্ন হয়, সেখানে আমরা একটা প্রশ্ন পাচ্ছি বাংলা ভাষার মূল উৎস কি? মূল উৎস কি, এটা কোত্থেকে এসেছে, মূল উৎস কি? তো আমাদের এই বাংলা ভাষার মূল উৎস, এই কথাটা বললে বা উৎস কোত্থেকে আসছে, অনেকগুলো উত্তর হয়। কিন্তু আমাকে খেয়াল করতে হবে, যখন আমাকে যে অপশন দিবে, যে অপশনগুলো থাকবে, সেগুলো থেকে আমার চুজ করতে হবে। তো এখানে যে দিয়েছে হিন্দি ভাষা থেকে, বৈদিক ভাষা থেকে, উড়িয়া ভাষা থেকে এবং অনার্য ভাষা থেকে। আচ্ছা, এখানে কোনটা হবে উত্তর? বাংলা ভাষার মূল উৎস কি? এটা কি হিন্দি ভাষা, বৈদিক ভাষা, উড়িয়া ভাষা, অনার্য ভাষা? আপনারা উত্তর করেন, আর আমি ব্যাখ্যা দিচ্ছি, একটু পরে দেখবো কার উত্তর রাইট হয়। আপনারা উত্তর করেন, এটা নাম্বার দিয়ে উত্তর করবেন, একের ক, খ, গ এগুলো। আর আমি ব্যাখ্যা দিচ্ছি, আলোচনা করছি, আপনারা সেটা একটু করতে থাকেন, ঠিক আছে? আচ্ছা, দেখেন এখানে বাংলা ভাষার মূল উৎস কি বলছে, হচ্ছে বাংলা ভাষার মূল হচ্ছে হিন্দি ভাষা। না, হিন্দি ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি নয়, উৎস নয়। কেন? হিন্দি আলাদা একটি ভাষা। তো যেই ভাষাটি আলাদা ভাষা, সেটা তো বাংলা ভাষার উৎস নয়, বা ওইটা থেকে জন্ম হয়নি। বাংলা ভাষার মধ্যে হিন্দি ভাষার শব্দ আছে, তাও বেশি না, মানে হচ্ছে অনেক কম। তো এখন হিন্দি থেকে বাংলা ভাষা আসেনি, হিন্দি ভাষার শব্দ বাংলায় আছে, কিন্তু হিন্দি ভাষা থেকে বাংলা আসেনি। আচ্ছা, তারপরে আসেন, আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এখানে হচ্ছে উড়িয়া ভাষা আছে, উড়িয়া। তো উড়িয়া, এটা আহ বাংলা ভাষা নয়, এটা হচ্ছে উড়িষ্যা অঞ্চলে যে উড়িয়া ভাষা। এটা ইন্ডিয়া ইজ 22 টাইমস বিগার দেন বাংলাদেশ। ইন্ডিয়া 2 টাইমস বিগার দেন বাংলাদেশ, 22 গুণ বড়। আর তার হচ্ছে ইন্ডিয়া যে আমাদের থেকে 22 গুণ বড়, 28টি স্টেট আছে, 28টি স্টেটের মধ্যে আরেকটা স্টেটের ভাষা হচ্ছে উড়িয়া ভাষা। উড়িয়া ভাষার সাথে বাংলা ভাষার সম্পর্ক নেই, অসমিয়া ভাষার সাথে আছে, অসমিয়া, যেটা হচ্ছে অহমিয়া বলে, অসমিয়া, বাংলা ভাষার বোন বলা হয় যেটাকে। আর এখানে পাচ্ছি হচ্ছে, দেখেন, অনার্য ভাষা। অনার্য মানে যেটা আর্য নয়, যেটা বেদের ভাষা নয়। অনার্য বললে বুঝবো অনার্য আর্য নয়, যা অর্থাৎ বেদের ভাষা নয়, বেদের ভাষাটাই আর্য ভাষা, যেটাকে বৈদিক ভাষা বলা, যা বৈদিক ভাষা তাই আর্য ভাষা। আর এই যে এখানে আছে অনার্য ভাষা, যেটা আর্য নয়, তাহলে অনার্য থেকে তো আসেনি, আর্য থেকে এসেছে। বৈদিক ভাষা, বলে রাখি, যেটা বৈদিক ভাষা, যেটা হচ্ছে আপনাদের বৈদিক ভাষা, যেটা যেটা বৈদিক ভাষা, সেটা হচ্ছে বেদের ভাষা, এটা বেদের ভাষা। আর বেদের ভাষাটা কি এখানে? এটা হচ্ছে আর্য ভাষা, এটা আর্য হবে, বেদের ভাষা। আর্যদের ধর্মগ্রন্থ ছিল বেদ, বেদ। তো এখানে বাংলা ভাষার মূল উৎস হচ্ছে বৈদিক ভাষা, এখানে যেগুলো আছে। যদি এর সাথে আরো অন্য কিছু থাকতো, তাহলে হচ্ছে আমাদের চিন্তা ভাবনা ফিকিরটা অন্যরকম হইতো। আমরা একটু দেখি তো আপনারা কে কে উত্তর করেছেন এবং নিচে কি আছে, এটা একটু দেখি।
আচ্ছা, এই যে এখানে আমি ব্যাখ্যা দিয়েছি, দেখেন এখানে ব্যাখ্যা দিয়েছি বাংলা ভাষার কোত্থেকে কোত্থেকে উৎপত্তি হয়েছে, সেখানে ব্যাখ্যাটা আছে। তো আমি উত্তরটা একটু দেখাই এখানে। এতক্ষণ হচ্ছে আমি এটা মুছে রেখেছিলাম, এখানে এই যে দেখেন উত্তরটা খ নাম্বার, বৈদিক ভাষা থেকে। দেখি আবার কে কে উত্তর করেছেন। আর এখানে আমি একটা প্রবাহ রেখেছি, সেটার একটু ব্যাখ্যা দিব। তো এখানে একের খ উত্তর করেছেন আরমান সাহেব, ফয়সাল সাহেব উত্তর করেছেন একের 4 অনার্য। অনার্য মানে যা আর্য নয়, কিন্তু বাংলা ভাষা তো আর্য ভাষা থেকে এসেছে, ওই বেদের ভাষা যেটা আর্য ভাষা এটা থেকে এসেছে। আচ্ছা ফয়সাল সাহেব, আচ্ছা এটা একটা গেল। তারপরে আসি হচ্ছে শহীদুল ইসলাম, আপনি উত্তর করেছেন অনার্য। অনার্য বলছে এটা অনারব, ওই এরকম আর আরব অনারব অনার্য, ঠিক আছে এরকম। তাহলে এখানে উত্তর হচ্ছে বৈদিক ভাষা থেকে এসেছে, বেদের ভাষা থেকে। এই যে বাংলা ভাষাটা ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর ভাষা পরিবার ছিল পৃথিবীতে 6টি। পৃথিবীতে 6টি ভাষা পরিবার ছিল, 6টি। 6টি, ওই 6টা থেকেই বর্তমানে পৃথিবীর সকল ভাষাগুলো আসছে। তো ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর প্রধান শাখা হচ্ছে 2টি, ক্যান্তম আর শতম। এখন বাংলা ভাষার প্রভাবটা হচ্ছে আমাদের থেকে শতম থেকে। তো এই শতমের প্রভাবটা দেখেন, ইন্দো ইউরোপীয়, শতম, আর্য, ভারতীয়, প্রাচীন ভারতীয় আর্য, যেটা হচ্ছে বৈদিক ভাষায়, দেখছেন বৈদিক ভাষা বা বেদের ভাষা আমি লিখে দিছি এখানে। আর এই পিডিএফটা পাবেন, অর্থাৎ বৈদিক বা বেদের ভাষা থেকে এটা আসছে। এখানে আরো কথা আছে, সেগুলো একটু খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরের প্রশ্নতে আমরা যাচ্ছি একটু। তারপরের প্রশ্ন আমরা যদি দেখেন, আমরা হচ্ছে এখন 2 নম্বর প্রশ্নটাতে যাচ্ছি। 2 নম্বর প্রশ্ন, এটার ব্যাখ্যা এখানে আছে। বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি? এইখান থেকে এখানে এটার ব্যাখ্যা যেখানে যেটুক লিখে দিয়েছি, সেখান থেকে 2-3টা প্রশ্ন বারবার আসছে, আগামী বছর আসবে। দেখেন, বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের, বলেনি আদি যুগের নিদর্শন কোনটি, বলছে মধ্যযুগের নিদর্শন। তো এটা একটু উত্তর করেন তো। এখানে আছে মধু মালতী, সিকান্দার নামা, আর হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন, আর হচ্ছে বৈষ্ণব পদাবলী। এই যে কথাগুলো আছে, মধ্যযুগের প্রথম নিদর্শন, মধ্যযুগের প্রথম নিদর্শন বলা হচ্ছে। বলেনি প্রাচীন যুগের প্রথম বা আদি নিদর্শন, প্রাচীন যুগ বললে চর্যাপদ হইতো। তো এখানে বলছে মধ্যযুগের আদি নিদর্শন, মানে মধ্যযুগের প্রথম কোনটা সেটা বলা হচ্ছে। দেখি আপনারা উত্তর করেন তো, তারপরে হচ্ছে আমি কথা বলছি। হ্যাঁ, আরমান সাহেব উত্তর করেছেন হচ্ছেন 2 এর গ। বাকিরা উত্তর করছেন না কেন? উত্তর করেন, উত্তর করেন, ভুল হোক শুদ্ধ হোক। আপনাদেরকে হচ্ছে শিক্ষক হতে হলে আমরাই অন্যকে বয়ান দিব, ভুল করতে করতে শুদ্ধ হয়। কিন্তু এটা যদি আপনারা আমল না করেন, তা তো কিভাবে হবে বলেন? আপনারা কিভাবে নিজে আমল না করে সেটা আপনার শিক্ষার্থীকে বলবেন বলেন? বলেন। এটা বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন। আচ্ছা, বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন, কথা বুঝেন? আচ্ছা, আরো উত্তর করেছেন এখানে শহীদুল ইসলাম সাহেব উত্তর করেছেন, আচ্ছা 2 এর ঘ। আচ্ছা, 2 এর ঘ। দেখেন এবার, এখানে বাংলা সাহিত্যের মধ্যযুগের যদি নিদর্শন বলে, তাহলে বিনা দ্বিধায় উত্তর হবে হচ্ছে মধ্যযুগ। মধ্যযুগ বললেই আপনাকে হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন বলতে হবে। মধ্যযুগ বললেই হচ্ছে আপনাকে শ্রীকৃষ্ণ কীর্তন বলতে হবে, যেখানে হচ্ছে অর্থাৎ কৃষ্ণের কীর্তন করা হয়েছে, গুণকীর্তন করা হয়েছে। মধ্যযুগে যারা হিন্দু কবি ছিলেন, মধ্যযুগে মিডল এজের হিন্দু কবিরা হিন্দু ধর্মের দেবদেবীকে নিয়ে প্রশংসা করে কবিতা লিখতো। অন্নদা মঙ্গল, মনসা মঙ্গল, মঙ্গল কাব্য, অর্থাৎ দেবদেবীর মঙ্গল কামনা করছেন, এরকম কবিতাগুলো তারা লিখছে। আর এই সময় মুসলিমরা কি করেছেন, তারা মধ্যযুগে অর্থাৎ পারস্য থেকে আপনার হচ্ছে অনুবাদ সাহিত্য লিখেছেন। আমরা দেখেছি ইউসুফ জুলেখা, লাইলি মজনু, এগুলো হচ্ছে মধ্যযুগের অনুবাদ সাহিত্য। মুসলিম কবিরা এটা নিজে ক্রিয়েট করেননি, তারা অনুবাদ করেছেন। আচ্ছা, আর দেখেছি হিন্দু সাহিত্যিকরা এখানকার মৌলিক সাহিত্য রচনা করেছেন, তবে তারা দেবদেবীর প্রশংসা করতেন, দেবদেবীর প্রশংসা কি। তো এটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। আমরা এখানে দেখে নেই, দেখেন একটু উত্তর কোনটা আছে এবং ব্যাখ্যাটা আমরা দেখবো। দেখেন এখানে শ্রীকৃষ্ণ কীর্তন আছে, ব্যাখ্যাটা তো আমরা একটু দেখি তো। এই যে এখানে ব্যাখ্যাটা আমরা কি দিয়েছি দেখেন, এই জায়গাটা একটু খুব ভালো করে খেয়াল করবেন। এখানে মধ্যযুগের এইটা, এই যে এই জায়গাটা খেয়াল করেন, দেখেন এখানে লেখা আছে কি, যে এই কথাটা আমি ব্যাখ্যা দিয়েছি। এখানে বারবার বোঝার চেষ্টা করবেন, এখানে কেন বলা হচ্ছে যে মধ্যযুগের প্রথম নিদর্শন, মধ্যযুগের। এখানে আমি দিয়েছি প্রাচীন যুগের প্রথম নিদর্শন কোনটা, চর্যাপদ, প্রাচীন যুগ। তাহলে প্রাচীন যুগ বললে চর্যাপদ হবে। মধ্যযুগের আদি নিদর্শন, এটা হচ্ছে প্রাচীন যুগের প্রথম বা আদি নিদর্শন। আবার দেখেন, মধ্যযুগের প্রথম বা আদি নিদর্শন, মধ্যযুগের প্রথম বা আদি নিদর্শন, তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন, এটা আবার আসবে। কোন বছর আসবে হচ্ছে চর্যাপদ, কোন বছর শ্রীকৃষ্ণ কীর্তন, কোন বছর শ্রীকৃষ্ণ কীর্তন, কোন বছর হচ্ছে চর্যাপদ, এটা আবার আসবে, আবার আসবে,
আবারও আসবে। আর এটি রচনা করেছেন কে? বড়ু চণ্ডীদাস। বা শ্রীকৃষ্ণ কীর্তন কে রচনা করেছেন, এই প্রশ্নটাও আসে। বড়ু চণ্ডীদাস, বড়ু চণ্ডীদাস, বড় চণ্ডীদাস না, বড়ু চণ্ডীদাস। আচ্ছা, আর এটা দেখেন, চর্যাপদ পাওয়া গেছে 1907 সালে, 1907 সালে নেপালের রয়্যাল লাইব্রেরিতে। ওই দুইটার হিস্ট্রি জানতে হবে। এটা যেমন আদিযুগের নিদর্শন, এটা জানতে হবে মধ্যযুগের নিদর্শন। এটার পাওয়ার কাল কত? এটার পাওয়ার কাল হচ্ছে 9 সালে। আর চর্যাপদ কত? 1907 সালে। কোথায় পাওয়া গেছে? নেপালের রাজদরবারে। আর এটা পাওয়া গেছে কোথায়? এই যে দেখেন, পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামে পাওয়া গেছে। আর ওইটা পেয়েছেন কে? হরপ্রসাদ শাস্ত্রী। আর এটা পেয়েছেন কে? বসন্ত রঞ্জন রায়। তাইলে আপনাকে চর্যাপদ এবং হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন সিমুলটোনাসলি দুইটাকে সমানভাবে শিখতে হবে। কোনটা পরীক্ষায় আসে, কোনটা বাদ যায়, এটা আপনি জানেন না, এটা আপনাকে জানতে হবে। গোয়ালঘর থেকে প্রত্যেকটা কালার করে দিয়েছে, প্রত্যেকটা থেকে আলাদা প্রশ্ন হয়। তবে দুইটাই আবার, যেমন 1916 সাল চর্যাপদ এবং হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন দুইটারই বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশ পেয়েছে। দুইটা আবার একই সালে প্রকাশ পেয়েছে। দুইটা পাওয়া গেছে ভিন্ন সালে, একটা পাওয়া গেছে 7 সালে, একটা পাওয়া গেছে 9 সালে। দুইটা দুই জায়গায়, একটা নেপালে আর একটা হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে। দুই জায়গায় পাওয়া গেছে, লেখকও দুইজন। কিন্তু যেটা বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1916 সালে, উভয়টা আবার একই সাথে প্রকাশ পেয়েছে। এটা আমরা এইটুক জানলাম, বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটা। ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি আমরা যাই দ্বিতীয় ক্লাসে, এরপরের প্রশ্নটাতে আমরা যাই। এই জায়গাটাতে আসেন, সাধু চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয় কোনটা? এটা একটু উত্তর করেন। সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয় কোনটি? এটা একটু ভালো করে প্রশ্ন করুন। আর আব্দুল নূর প্রশ্ন করেছেন, ক্লাস কতক্ষণ চলবে? মহান আল্লাহ তাআলা আমাদেরকে যতক্ষণ চালান আর কি, যতক্ষণ পর্যন্ত আমাদের এই আলোচনাটা একটু ফুলফিল না হয়, ততক্ষণ পর্যন্ত আলোচনা চলবে। আমি আপনাদেরকে বিশেষভাবে বিনীত এবং অনুরোধ করছি, উত্তর করুন। ভুল হোক শুদ্ধ হোক, উত্তর করুন। সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয়। সাধু চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয় কোন পদটি? অব্যয় পদ, সম্বন্ধ পদ, সম্বোধন পদ, সর্বনাম, আর হচ্ছে ক্রিয়াপদ। কোনটি কোনটি অভিন্ন রূপে ব্যবহৃত হয়, এটা একটু আমি জানতে চাচ্ছি, বলেন কোনটি অভিন্ন রূপে? শহীদুল ইসলাম উত্তর করেছেন 3 ক। আচ্ছা, আর আরমান সাহেব, মাশাআল্লাহ, আমি ওনাদেরকে দুইজনকে হচ্ছে সেলুট করছি, যে দুইজন হচ্ছেন ভুল হোক শুদ্ধ কমেন্ট করছেন। আচ্ছা, শহীদুল ইসলাম উত্তর করেছেন যে 3 ক, আর হচ্ছেন এমডি আরমান সাহেব উত্তর করেছেন হচ্ছেন 3 গ। 3 গ উত্তর করেছেন, আমরা দুইটা পেয়েছি। আর মিজানুর রহমান উত্তর করেছেন হচ্ছেন 3 4 উত্তর করেছেন, আমরা 4 জনের কমেন্ট পেয়েছি। আচ্ছা, এবার আমি একটু আলোচনা করি, সেটা আপনারা একটু দেখেন, তো আপনারা একটু দেখেন খুব ভালো করে। আচ্ছা আচ্ছা, আমি দেখেন একটু বলি। অব্যয় কথাটি এবং সম্বোধন কথাটি, সম্বোধন কাকে বলে? এই আল হরফুন নেদা, ইয়া আয়া আয় হায়া, যেগুলো দ্বারা ডাকা হয় সেগুলো সম্বোধন পদ। আল হরফুন নেদা, ইয়া সম্বোধন পদ মানে হচ্ছে হরফে নেদাকে বলা হয়। আর ক্রিয়া তো হচ্ছে ভার্ব, যেটা হচ্ছে ফেল। তাহলে এগুলো হচ্ছে, আমরা জানি ক্রিয়াপদের পরিবর্তন আছে, বলছে অপরিবর্তিত এবং ভিন্ন রূপ হয় সাধু চলিতে। ক্রিয়াপদের পরিবর্তন কি? করিয়া করে, ধরিয়া ধরে, বলিয়া বলে। ঠিক আছে। আর এই সম্বোধন পদ হচ্ছে পরিবর্তিত হোক, কিন্তু এইটা ফ্যাক্ট না, এটা মানে সাধু চলিতের ক্ষেত্রে কোনো ধরনের কার্যকর ভূমিকা রাখে না। আচ্ছা, এবার আসেন, সর্বনামও পরিবর্তন হয়, তাহারা তারা, তারা হচ্ছে উহাদিগের উহাদের। আচ্ছা, আর অব্যয় যেটা, দেখেন এই অব্যয়টা অভিন্ন রূপে ব্যবহৃত হয় সাধু চলিত রূপে। এটার ব্যাখ্যা কি রকম? আমি ব্যাখ্যা দিচ্ছি। অব্যয় মানে কি? অবে ন বে, যার বে বা খরচ নাই, যার চেঞ্জ নেই। অব্যয় নামের মধ্যে পরিচয় আছে, অবে বে বা খরচ নাই, তার কোনো চেঞ্জ নাই। আমি গত ক্লাসে দেখাইছিলাম ভিডিওর মধ্যে, অব্যয় বাংলায় কত জায়গায় লুকিয়ে আছে। উপসর্গ, প্রত্যয়, অনুসর্গ, বিভক্তি, তারপরে হচ্ছে আপনার নির্দেশক, বলক, বচন, শব্দদ্বিত্বের মধ্যে আছে হচ্ছে অনুকার বা ধনাত্মক, এগুলো গত ক্লাসে আমি বলেছিলাম। আচ্ছা, এখানে অব্যয় হচ্ছে সর্বনাম। আমি দেখি আপনাদের কার উত্তরটা হয়েছে, এটা একটু দেখেন। এখানে এই যে উত্তরটা এখানে আছে, আপনারা একটু দেখেন। এই যে উত্তর এখানে আছে। সাধু চলিত রীতির মূল পার্থক্য সর্বনাম ও ক্রিয়াপদের ভিন্নতায়। সর্বনাম এবং ক্রিয়াপদ ভিন্ন হইব, কিন্তু অভিন্ন রূপে, অভিন্ন, যার কোনো ভিন্নতা নেই। সাধু চলিত রীতিতে অব্যয় পদের কোনো পরিবর্তন হয় না। অব্যয় অর্থ কি? দেখেন, এই জায়গাটা মুখস্থ করে ফেলবেন বা লিখে রাখবেন, নোট করে রাখবেন। অব্যয় অর্থই হলো যার কোনো পরিবর্তন নেই, বা ব্যয় বা খরচ নেই, পরিবর্তন হবে না, তো অভিন্ন রূপে হবে, অব্যয় ব্যবহৃত হচ্ছে। ঠিক আছে, এটা একটা।
আচ্ছা, এর মধ্যে আর কে কে উত্তর করেছেন? আরো উত্তর করেছেন এখানে দেখলাম হচ্ছে মহিবুল্লাহ নেসারি ৩ ক, আর হচ্ছে ফয়সাল আহমেদ উত্তর করেছেন ৩ ক। মাত্র ২ বছরের ব্যবধান, এর কারণে ২ যুগ হলো কেন? আচ্ছা, ২ যুগ নয় তো। আচ্ছা, জহিরুল ইসলাম সাহেবকে একটু ব্যাখ্যা দিচ্ছি। ২ বছরের ব্যবধানে ২ যুগ হয়নি। জহিরুল ইসলাম, আপনার ব্যাখ্যাটা একটু খেয়াল করুন। প্রাচীন যুগে আমাদের এই যে চর্যাপদ এটা আছে না, এই যে এইটা যেটা চর্যাপদ, দেখেন একটু জহিরুল ইসলাম সাহেবের আমি ব্যাখ্যাটা দিচ্ছি। জহিরুল ইসলাম সাহেব, এটা লেখা হয়েছে ৬৫০ থেকে ১২০০ এর মধ্যে। ৬৫০ থেকে ১২০০ এর মধ্যে লেখা হয়েছে। আর এই যে এটা শ্রীকৃষ্ণ কীর্তন, এটা লেখা হয়েছে আপনার এই যে ১২০১ থেকে এই ১৮০০ মধ্যে লেখা হয়েছে। এই দুইটা বই লেখা হয়েছে অনেক আগে, কিন্তু পাওয়া গেছে চর্যাপদ পাওয়া গেছে ১৯০৭ সালে, আর শ্রীকৃষ্ণ কীর্তন পাওয়া গেছে ১৯০৯ সালে। ২ বছর গ্যাপে পাওয়া গেছে, কিন্তু দুইটা দুই যুগের, এটা মাথায় রাখবেন। আশা করি শহীদুল্লাহ সাহেব আপনার ব্যাখ্যাটা বুঝেছেন। সরি, জোবাইরুল হাসান, জি। আচ্ছা, ৪ ক। আচ্ছা, এরপরে দেখেন এখানে গাইলে হচ্ছে সাধু চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হচ্ছে অব্যয়। অব্যয় মানে যার ব্যয় বা খরচ নাই। অব্যয়গুলো কি? আরবিতে নাহু সরফের মধ্যে যে আমেল গুলো আছে সেগুলো হচ্ছে অব্যয়। এদের পরিবর্তন করে অন্যকে এরা পরিবর্তিত করে, অন্যের উপরে আমল করে তারা, এরা অব্যয়। আচ্ছা, অব্যয় পদ। এর পরের প্রশ্নে আমরা যাচ্ছি। এখানে পরের প্রশ্ন আছে, কোন ভাষার কোন রীতি তৎসম শব্দবহুল? ভাষার কোন রীতি তৎসম শব্দবহুল? এই তৎসম, আচ্ছা কে আছেন আমাকে বলতে পারবেন যে তৎসম এবং সংস্কৃতের মধ্যে পার্থক্য কি? আচ্ছা, তৎসম এটা এটা মানে কি, আবার সংস্কৃত মানে কি? আপনাদের কাছে এটা একটু জানতে চাচ্ছি। তৎসম মানে কি, সংস্কৃত মানে কি? উভয়টি কি একই না ভিন্ন ভিন্ন? তৎসম এবং সংস্কৃত, এটা একটু একই কিনা ভিন্ন একটু বলেন তো। আপনারা জাস্ট এইটুক বলেন, এটা কি একই না ভিন্ন? আপনাদের কাছে এইটুক জানতে চাচ্ছি, এটা কি একই না ভিন্ন? কমেন্ট করেন তৎসম এবং সংস্কৃত পার্থক্য আছে কিনা। জুবাইরুল হাসান, আপনার ব্যাখ্যা দিয়েছিলাম, কিন্তু আপনি তো রেসপন্স করবেন বুঝেছেন কিনা না বুঝেছেন। এরপরে হচ্ছে এই তৎসম এবং সংস্কৃত কি একই না ভিন্ন? এটা আপনাদের সেন্সে কি বলে, এটা আমি ব্যাখ্যা দেব এখন। শহীদুল ইসলাম ৪ কল দিচ্ছেন। আচ্ছা, এটা হচ্ছে অব্যয়, এটা গেল আমাদের। আচ্ছা, এখন এই প্রশ্নটা আমি চাচ্ছিলাম আর কি, এটা কি? মিজানুর রহমান বলেছেন ভিন্ন। ভিন্ন। আচ্ছা, এমবি মুহিবুল্লাহ নেসারি বলেছেন ভিন্ন। জি, রাইট। এবার ভিন্নতা দেখেন, দেখেন এটা হচ্ছে ভাষা, এটা হচ্ছে ভাষা, আর এটা হচ্ছে শব্দ। শব্দ, ল্যাঙ্গুয়েজ আর ওয়ার্ড কি একই? এই সংস্কৃত ভাষার শব্দগুলোকে তৎসম বলি। তৎসম হচ্ছে সংস্কৃত ভাষার শব্দগুলো, সংস্কৃত ভাষার নাম। আর তৎসম হচ্ছে শব্দের নাম। তৎসম হচ্ছে শব্দের নাম। জি। এরপর লিখছেন হচ্ছে শহীদুল, লিখছেন পার্থক্য নেই। এনামুল লিখেছেন হাসান একই। এই যে কমেন্ট করতেছেন, এটা তো ভালো, গুটিয়ে রাখবেন কেন? আপনারা শিক্ষক হবেন কিন্তু গুটিয়ে রাখেন, কমেন্ট করেন না, জিজ্ঞাসা করেন না। যেমন জহিরুল হাসানকে মানে হচ্ছে জোবাইরুল হাসানকে সেলুট জানাচ্ছি, উনি প্রশ্ন করেছেন, ব্যাখ্যা দিচ্ছে। প্রশ্ন করতে আর সুয়ালু নিসফুল ইলম, প্রশ্ন জ্ঞানের অর্ধেক, প্রশ্ন করবেন। আচ্ছা, এরপরে ফয়সাল আহমেদ লিখছে কিছুটা ভিন্ন। আচ্ছা, জোবাইরুল হাসান, জি স্যার বুঝেছি, মাশাআল্লাহ, ধন্যবাদ, শুকরিয়া জোবাইর হাসান। সংস্কৃত থেকে আসা শব্দকে তৎসম শব্দ বলে। জি, সংস্কৃত থেকে আসা শব্দগুলিকে তৎসম শব্দ বলে, কিন্তু ভাষা আলাদা, সংস্কৃত আলাদা ভাষা, আর ওই ভাষার শব্দগুলোকে আমরা তৎসম বলি। জি, মাশাআল্লাহ। এরপরের আলোচনা আমরা যাই। আমরা এখানে আসছিলাম ভাষার কোন রীতি তৎসম শব্দ বহুল? কি সাধু রীতি, চলিত রীতি? বাংলা ভাষা, এটা কিন্তু অনেকে আবার কি করে জানেন, সাধু রীতি এবং চলিত রীতিকে আলাদা ভাষা মনে করে। না 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 বাজান, এই যে চলিত রীতি সাধু রীতি আলাদা কোনো ভাষা নয়।
এটা একটা ভাষার দুইটা রীতি, এই যে একটা রীতি, রীতি বলছে কাস্টমস, এটা প্রথা, রীতি আর কি, রীতি, ধরন, ধরন, রীতি। অনেকে সাধু ভাষাটা কি, যেমন আমি যদি এভাবে বলি যে আমি আপনাকে বলিয়াছিলাম, আপনি আমাকে আশ্বস্ত করিয়াছেন, আমাকে পাওনা শোধ করিবেন বলিয়া, তো এরকম বললে অনেকে মনে করে আমি বুঝি সাধু মানে হচ্ছে সংস্কৃত ভাষায় কথা বলি, না, এটা হচ্ছে সাধু আর এটা হচ্ছে চলিত। এটা ভাষার দুইটা রীতি। বলছে ভাষার কোন রীতি তৎসম শব্দ বহুল, কোন রীতিটার মধ্যে ওই সংস্কৃত ভাষার শব্দের প্রাধান্যটা বেশি, এখানে সেটা বলা হচ্ছে, এটা বলা হচ্ছে। তাহলে আমরা যদি দেখি এখানে এই যে সাধু রীতির মধ্যে তৎসম শব্দ বেশি হয়, এই দুইটা রীতি। আর কথ্য রীতি, লেখ্য রীতি, এগুলো হচ্ছে ভিন্ন রীতি। আর সাধু রীতি, চলিত রীতি হচ্ছে লেখার দুইটা রীতি আর কি, সাধু চলিত। আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা যদি দেখি এখানে আমাদের হচ্ছে ক নাম্বার উত্তর হবে। 4-এর ক উত্তর করেন আপনারা, দেখি 4-এর কোনটা উত্তর করেছেন। আমি একটু আপনাদেরকে ব্যাখ্যাটা দেখাই, এখানে আছে দেখেন, একটু ব্যাখ্যাটা আছে, এই যে আমি ব্যাখ্যা করে দিছি এখানে। তো আপনারা যদি এখানে দেখেন, আমি উত্তরটা কিন্তু ঢেকে রেখেছি, এই যে উত্তরটা আমি বের করে দিলাম, দেখেন এই যে সাধু রীতি, এই যে এখানে কয়েকটা কয়েকটা বৈশিষ্ট্য দেওয়া আছে। এই যে সাধু ভাষা গুরু গম্ভীর এবং তৎসম শব্দ, এটা গুরু গম্ভীর মানে কি একটু ভারী, একটু ভারী এবং তৎসম শব্দবহুল। বক্তৃতা এবং নাটকের সংলাপ এগুলো অনুপযোগী, সংলাপ দিলে মানুষ বিরক্ত হয়। আমি যদি বলি পাশাপাশি দুখানা শটক মানে হচ্ছে দুখানা শকট, শকট মানে হচ্ছে গাড়ি, দুখানা শকট আহ মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হইয়াছে, তাহলে তো মানুষ বুঝবে না, বুঝতে না যে এটা হচ্ছে অসুবিধা করবে, ঝামেলা করবে। 11:30টায় জি, ক্লাসে আছে, আপনি যান, ক্লাসে আছে, ক্লাসে আছে, আপনি যান। আচ্ছা, আচ্ছা দেখেন এখানে এই যে এখানে এই বিষয়টা বলছে ভাষার কোন রীতি তৎসম শব্দবহুল, আমরা পেয়েছি এটা হচ্ছে সাধু রীতি। আচ্ছা, আরেকটা হচ্ছে চলিত রীতি। এই এই কয়েকটা পার্থক্য শিখলে হবে, এইগুলো ঘুরে ফিরে আবার প্রশ্ন হয়। আপনার নিবন্ধনের যদি বিগত সালের প্রশ্নগুলো মুখস্থ করে ফেলেন, আপনার নিবন্ধন ভালো হবে, নিবন্ধন ভালো হবে। এবং আপনি নিবন্ধন হচ্ছে এই যে প্রিলি যেটা, সেটা উত্তরণ ইজিলি হয়ে যাবে বিগত সালগুলো পড়লে, ব্যাখ্যা দিলে। আচ্ছা, এর মধ্যে অনেকে কারা কারা উত্তর করেছেন আমি দেখেছি। হাসানুল বান্না সাধু রীতি, শাহিদুল উত্তর করেছেন, শাহিদুল সাহেব, ফয়সাল সাহেব উত্তর করেছেন। আচ্ছা, এর পরেরটাতে আমি যাচ্ছি, পরের প্রশ্নটা, পরের প্রশ্নটা। আচ্ছা, এখানে আছে দেখেন একটু, এইখানটায় প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম কি? আমরা দেখেছি আহ যেই পত্রিকাগুলো বাংলা ভাষায় বেশি অবদান রেখেছেন, যে ব্যক্তিগুলো বেশি অবদান রেখেছেন, এগুলো থেকে প্রশ্ন হয়, এগুলো থেকে প্রশ্ন হয়। তাহলে এখানে বলা হচ্ছে যে প্রমোদ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম। আর প্রমোদ চৌধুরী তিনি কিন্তু তার জন্ম কত জানেন? 1868 সালে। রবীন্দ্রনাথের জন্ম 1861 সালে। উনি রবীন্দ্রনাথের দুঃসম্পর্কের এক ধরনের কাজিন হন, দুঃসম্পর্কের কাজিন হন। আর উনি বাংলা সাহিত্যের, দেখেন এখানে একটু কথা আছে, আমি একটু আলোচনা করি, এই দিকে দেখেন একটু, দেখেন একটু, আমি এখানে একটু পেজ খুলে নিই। আচ্ছা, দেখেন এখানে আমি দুইটা নাম লিখি, একটা হচ্ছে নোট করবে ঈশ্বরচন্দ্র, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর এখানে আমি লিখলাম হচ্ছে দেখেন প্রমথ চৌধুরী, প্রমথ চৌধুরী। আমি দুইজন সম্পর্কে একটু কিছু কথা বলি, যেটা থেকে প্রশ্ন হয়, অহরহ প্রশ্ন হয়, দুইটা থেকে একটু কথা বলি। দেখেন এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার জন্ম হচ্ছে 1820 সালে, 1820 সালে। আর ওনার জন্ম হচ্ছে 1868 সালে, 1868 সালে, 1868 সালে একজনের জন্ম, 1820 সালে, কত বছর ডিস্টেন্স, কত বছর ডিস্টেন্স। আচ্ছা, এই ব্যক্তির আগে, এই ব্যক্তির আগে সবাই, এর ওনার আগে যারাই লিখছেন, ওনার পূর্বে সবকিছু মানে হচ্ছে পদ্য ছিল। তিনি কিসের জনক? দেখেন তিনি গদ্যের জনক। ওনার আগে প্যারা করে কেউ লেখে নাই, প্যারা আকারে কেউ লেখে নাই, সবাই যারা লিখছে ছন্দে লিখছে। তিনি গদ্যের জনক। আচ্ছা, তিনি আর কিসের জনক? দেখেন জ্যোতি চিহ্নের জনক। যেহেতু তিনি গদ্য লিখবেন, গদ্য লিখতে গেলেই তো দাড়ি কমা লাগে, গদ্য লিখতে গেলেই তো দাড়ি কমার হিসাব লাগে, এই জন্য তিনি গদ্যের জনক। আচ্ছা, এরপরে আসেন, তিনি আরো কি করেছেন? বর্ণবিন্যাস, বাংলায় বর্ণবিন্যাস করেছেন। উনি 39টি বর্ণ আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন প্রথম। উনি বর্ণ পরিচয় বইও লিখছেন, বইও লিখছেন। আচ্ছা, তিনি গদ্যের জনক, জ্যোতি চিহ্নের জনক, এবং হচ্ছে বর্ণবিন্যাস করেছেন। তিনি কোন গদ্যের জনক? তিনি গদ্যের জনক। কোন গদ্যের জনক? তিনি হচ্ছেন সাধু গদ্যের জনক, সাধু ভাষায়।
সাধু গদ্যের জনক, চলিত না, সাধু গদ্যের জনক। তিনি আরো কিসের জনক? তিনি আরো হচ্ছেন, আমরা জানি বিধবা বিবাহ প্রচলন করেছেন। বিধবা বিবাহ প্রচলন, বিধবা বিবাহ প্রচলন, তিনি এই কাজগুলো করেছেন, এই কাজগুলো। ইনি গদ্যের জনক, তবে তিনি যে সাধু গদ্যের জনক। আর এই লোক কি করেছেন? এই লোক কি করেছেন? এই লোক হচ্ছেন চলিত গদ্যের জনক। তিনি হচ্ছেন চলিত চলিত গদ্যের জনক, তিনি চলিত গদ্যের জনক। আচ্ছা, এরপরে আসেন, আর উনি একটা সবুজ পত্র পত্রিকা সম্পাদনা করেছেন। এটা বাংলার চলিত রীতির প্রাণ, এইটার উপরে নির্ভর করেই হচ্ছে চলিত রীতির সবার মধ্যে ছড়িয়ে পড়েছে। সবুজ পত্র পত্রিকার জন্য ওনাকে স্মরণ রাখতেই হবে। ঠিক আছে, সবুজ পত্র পত্রিকা, সবুজ পত্র, এই পত্রিকার জন্য ওনাকে স্মরণ করতেই হবে। আর ওনার ওনার হচ্ছে ছদ্মনাম কি? ওনার ছদ্মনাম কি? উনি কোন নামে লিখতেন? উনি হচ্ছেন বীরবল, বীরবল, সরি বীরবল, এই নামে তিনি লিখতেন, বীরবল, বীরবল প্রমোদ চৌধুরী। উনি রবীন্দ্রনাথের 7 বছর পরে জন্মগ্রহণ করেছেন, রবীন্দ্রনাথের 2 বছর পরে মারা গেছেন। রবীন্দ্রনাথের 2 বছর পরে হচ্ছে তিনি মারা গেছেন। তো উনি অনেক বছর মানে ছিলেন, অনেক বাংলা সাহিত্যকে অনেক কিছু দিয়ে গেছেন। আমরা যদি এই জায়গাটা দেখি একটু, প্রমোদ চৌধুরী, তাহলে ওনার এখানে যে আছে কোন পত্রিকার আছে, কোন পত্রিকার সম্পাদক ছিলেন? তিনি সবুজ পত্র পত্রিকার, বাংলা সাহিত্যের অন্যতম এই পত্রিকার আমরা ঋণী। তত্ত্ববোধিনী, সবুজ পত্র, কল্লোল, আর একটা হচ্ছে ধূমকেতু। দেখেন এই যে পত্রিকাগুলো আপনারা যেটা পড়বেন, যে অপশনটা এখানে যেটা আছে উত্তর, এটা ছাড়া বাকি পত্রিকাগুলোর সম্পাদক কে? এগুলো যদি মুখস্থ না করেন আপনার জন্য হচ্ছে কাল হবে, প্রশ্নগুলো ঘুরে ফিরে আসবে, ঘুরে ফিরে আসবে। আচ্ছা, এখন দেখেন আপনারা অনেকে উত্তর করেছেন, আমি দেখি আপনাদের কোন উত্তরটা রাইট হয়েছে। দেখেন এখানে সবুজ পত্র হবে, সবুজ পত্র আমি ব্যাখ্যা দিয়েছি, দেখেন সবুজ পত্র পত্রিকা। এরপরে তত্ত্ববোধিনী অক্ষয় কুমার দত্ত, এইটাও বহুবার আসছে, আরো আসবে। কল্লোলের সম্পাদককে দীনেশ রঞ্জন দাস, ধূমকেতু কি নজরুল। এগুলো আপনারা মুখস্থ করে ফেলতে হবে, আলাদা কালার কোড দিয়ে দিয়েছি। আচ্ছা, এর মধ্যে কে উত্তর করেছেন আমি দেখি একটু। আর আমি এখন হচ্ছে 5 নাম্বারে একটু যাচ্ছি। 5 নাম্বারে এই যে 6 নাম্বার প্রশ্নটাতে একটু যাচ্ছি। কলম শব্দটি কোন ভাষা থেকে গৃহীত হয়েছে? এটা মাদ্রাসায় পড়ো আপনারা। আপনি যদি এই প্রশ্ন না পারেন তাহলে কখনো হবে না। 5 নাম্বারে উত্তর করছেন, 5 কে কে আছেন দেখি, মাশাআল্লাহ। 5 আরমান সাহেব উত্তর করেছিলেন 5 খ, সবুজ পত্র। ফয়সাল আহমেদ 5 সবাই হয়েছে, শহীদুলের, মিজানুর রহমান সাহেবেরও সবাই হয়েছে। আচ্ছা, তারপরে প্রশ্নটা একটু দেখি আমরা, আপনারা এটা করেন। এই যে 6 নাম্বার প্রশ্নটা, যে মাশাআল্লাহ হাসানুল বান্না সাহেব উত্তর করেছেন 6 খ। হাসানুল বান্না সাহেব উত্তর করেছেন 6 খ। আচ্ছা, এরপরে আরমান সাহেব উত্তর করেছেন 6 খ। মাশাআল্লাহ, এটা আরবি শব্দ, এটা তো আমরা কালক্ষেপণ না করলে হয়, এটা মাদ্রাসা পড়ুয়া। ধর্মীয় এবং প্রশাসনিক, ধর্মীয় এবং প্রশাসনিক ক্ষেত্রে যদি কোনো বিদেশি শব্দ এসে থাকে, ধর্মীয় এবং প্রশাসনিক ক্ষেত্রে কোনো যদি বিদেশি শব্দ এসে থাকে, সেটা বিনা দ্বিধায় এটা ধরে নিবেন হচ্ছে এটা আরবি থেকে এসেছে, আরবি ফার্সি থেকে এসেছে। আচ্ছা বলেন তো, ধর্মীয় এবং প্রশাসনিক গুলো আরবি কেন? ধর্মীয় এবং প্রশাসনিক আরবি কেন? মুসলমানদের ধর্ম আরবির সাথে জড়িত, এটার কারণে হচ্ছে ধর্মীয় শব্দ। আরেকটা হচ্ছে প্রশাসনের সাথে কেন? এই দেশটা দীর্ঘদিন মোগলরা শাসন করেছে। মোগলের সময় ইন্ডিয়ার পুরা ভাষা ছিল, রাজভাষা ছিল, ইন্ডিয়ার রাষ্ট্রীয় ভাষা ছিল হচ্ছে ফার্সি। মোগলদের সময় দিল্লির রাজভাষা ছিল ফার্সি। তো এই কারণে হচ্ছে প্রশাসনে প্রচুর পরিমাণে হচ্ছে বিদেশি শব্দের আনাগোনা। তারপরের প্রশ্নে আমরা যাচ্ছি। আচ্ছা আচ্ছা, এখানে আছে পাউরুটি কোন ভাষার শব্দ? পাউরুটি কোন ভাষার শব্দ? আপনারা বিশেষভাবে বিশেষ করে আরবি, ফার্সি, পর্তুগিজ এই শব্দগুলো মুখস্থ করতে হবে। এই শব্দগুলো বেশি মুখস্থ করা লাগবে না, আমি অল্প কিছু শব্দ দিব। অনেকে আছে ছন্দবদ্ধ করে অনেক বেশি করে শিখে না, আমি লিমিটেড অল্প কিছু শব্দ, আমরা যারা এডমিটেড হবেন বা আছেন, আমি গ্রুপে দেই, আমি গ্রুপে অলরেডি আমার আলোচনা শুরু করে দিয়েছি। আপনারা যদি যে কোনো পরীক্ষার জন্য আমার কথাগুলো যদি যে কোনো পরীক্ষার জন্য ফলো করেন আপনার হবে। বাংলাদেশের পিএসসির অধীনে যতগুলো পরীক্ষা আছে, পিএসসির অধীনে যতগুলো পরীক্ষা আছে, আমি 17 বছর ধরে পড়াচ্ছি, 17 বছর ধরে, ঠিক আছে, অফলাইনে বিশেষভাবে। আচ্ছা, এখন দেখেন কলম শব্দটি কোন ভাষা থেকে এসেছে? এটা আরবি গেল। আচ্ছা, পাউরুটি কোন ভাষার শব্দ? পাঞ্জাবি আছে না, পাঞ্জাব থেকে আসেনি, এটা আমরা জানি হচ্ছে চা, হচ্ছে পাউরুটি, বিশেষ করে বালতি, এগুলো হচ্ছে ডিপু,
রেস্তোরাঁ, এগুলো কুপন, সবগুলো হচ্ছে পর্তুগিজ শব্দ। ঠিক আছে, তো এখানে ফরাসি আছে, গুজরাটি আছে, আর হচ্ছে ফরাসি হচ্ছে ফ্রান্সের, ফ্রান্স ভাষা আমাদের ওইখানে একটু কম আছে। এখানে হচ্ছে পর্তুগিজ শব্দ আছে পাউরুটি। তো দেখি আপনারা হচ্ছে কোনটা উত্তর করেছেন একটু দেখি। এখানে এখানে আমি পর্তুগিজ শব্দ এখানে দিয়ে দিয়ে রেখেছি, পাউরুটি, গির্জা, গুদাম, আনারস, আলপিন, পেয়ারা, এই যে পেঁপে, জানালা, এগুলো হচ্ছে আপনারা সবসময় এটা, এগুলো হচ্ছে পর্তুগিজ শব্দ হবে, পর্তুগিজ শব্দ। তো এখানে আমরা পাচ্ছি হচ্ছে পর্তুগিজ শব্দ। এই যে এই যে আমি এখানে উত্তরটাকে হিডেন করে রেখেছি, দেখেন হিডেন করে রেখেছি, এই যে পর্তুগিজ শব্দ। আচ্ছা, দেখি এর মধ্যে কে কে উত্তর করেছেন, এর পরেরটা উত্তর করবেন। আমি হচ্ছে আগের উত্তরগুলো একটু দেখি, আপনারা এর মধ্যে হচ্ছে আগের উত্তরগুলো আমি একটু দেখে নিই। আচ্ছা, আবির্ভাবের বিপরীত শব্দ কোনটি, এটা একটু দেখেন। আর আমি হচ্ছে আপনাদের কমেন্ট করেছেন কারা কারা সেটা একটু দেখি। 7 নম্বরে, 7 নম্বরে হাসানুল বান্না 4, আরমান সাহেব করেছেন, শহীদুল সাহেব করেছেন, বেলাল সাহেব করেছেন। বেলাল সাহেবেরটা ভুল হয়েছে 7 নম্বরে। মিজানুর রহমান সাহেবটা শুদ্ধ হয়েছে, মুহিবুল্লাহ নাসারি সাহেবেরটা শুদ্ধ হয়েছে, ফয়সাল আহমেদ সাহেবেরটা শুদ্ধ হয়েছে। সাথের হচ্ছে না, ফয়সাল আহমেদ সাহেবটা সাতেরটা ভুল হয়েছে, গুজরাটি হবে না, এটা হচ্ছে 7-এর 4 হবে পর্তুগিজ শব্দ, ফয়সাল সাহেব, এগুলো। আচ্ছা, এর পরেরটাতে আমরা একটু যাচ্ছি। আবির্ভাবের বিপরীত শব্দ কোনটি? তোতা পাখির মতো বিপরীত শব্দ মুখস্থ করতে হবে, তোতা পাখির মতো বিপরীত শব্দ। অভাব আছে, স্বভাব আছে, এরপরে হচ্ছে আবির্ভাব, অভাব হয়, আবির্ভাব, স্বভাব, আবির্ভাব, অনুভাব, আবির্ভাব, তিরোভাব। আবির্ভাব মানে হচ্ছে আসবে, আগমন করবে। আর আমরা বলি কারোর মৃত্যুতে তিরোধান হয়েছেন, তিনি তিরোধান করেছেন, ত্যাগ করে চলে গেছেন। তাহলে বলেন তো আবির্ভাবের বিপরীত শব্দ কোনটা হতে পারে? আবির্ভাব, আবির্ভাব মানে আগমন, তার দুনিয়াতে আবির্ভাব ঘটেছে। আমরা বলি তার তিরোধান ঘটেছে, মানে দুনিয়া থেকে চলে যাওয়া ঘটেছে। তাহলে আবির্ভাবেরটা কোনটা হবে? 8 নম্বর। অনেকে উত্তর করেছেন, দেখি কে কে উত্তর করেছেন। এই যে আরমান সাহেব উত্তর করেছেন 8-এর 4, আশরাফুল সাহেব উত্তর করেছেন 8-এর 4, শহীদুল সাহেব 8-এর 3 উত্তর করেছেন। অনুভব হবে না, অনুভব হবে না, অনুভব হবে না। হাসানুল বান্না সাহেব হচ্ছে 8-এর 4। তারপরেও ভুল শুদ্ধ আপনারা উত্তর করছেন, এটাই আমি হচ্ছে আপনাদেরকে স্যালুট জানাই। মিজানুর রহমান সাহেব 8-এর 4, শহীদুল ইসলাম সাহেব 8-এর 4 উত্তর করেছেন। ঠিক আছে, 8-এর 4, ঠিক আছে। আপনি বেলাল সাহেব উত্তর করেছেন 8-এর 4। জি, আবির্ভাব, তিরোভাব। আমি এখানে কিছু দিয়েছি শব্দ, সেইটা একটু দেখেন। এখানে আমি কিছু শব্দ দিয়েছি, এই যে দেখেন, এই যে আমি ব্যাখ্যা দিয়েছি, এই যে ব্যাখ্যা দিয়েছি। আবির্ভাবের বিপরীত শব্দ হচ্ছে তিরোভাব। আবির্ভাব কিরকম? কারণ আমরা তো বলি তিনি দুনিয়াতে আবির্ভূত হয়েছেন, তার আবির্ভাব হয়েছে। আর তিরোধান হচ্ছে দুনিয়া থেকে চলে যাওয়া, তাহলে তা আবির্ভাব, তিরোভাব, আবির্ভাব, তিরোভাব। আচ্ছা, আরেকটা হচ্ছে আকুঞ্চন, প্রসারণ। কিছু বিপরীত শব্দ, আকুঞ্চন, প্রসারণ। প্রাচীন, অর্বাচীন, প্রাচীন, অর্বাচীন, প্রাচীন, অর্বাচীন। আচ্ছা, আরেকটা হচ্ছে অনুগ্রহ, নিগ্রহ, অনুগ্রহ, নিগ্রহ, অনুগ্রহ দয়া করা, নিগ্রহ ঠেলে দেওয়া, অনুগ্রহ দয়া করা, নিগ্রহ ঠেলে দেওয়া। প্রাচীন, অর্বাচীন, প্রাচীন, অর্বাচীন। আমরা জানি হচ্ছে সিরাজউদ্দৌলা নাটকের মধ্যে এই যে আপনার হচ্ছেন উমিচাঁদ সিরাজউদ্দৌলাকে বলেছে অর্বাচীন নবাব, মানে হচ্ছে নতুন। সিরাজউদ্দৌলা বয়স ছিল 12 বছর, সরি 22 বছর, অর্বাচীন বলছে নতুন। আর হচ্ছে প্রাচীন। আচ্ছা, আকুঞ্চন, প্রসারণ। আকুঞ্চন মানে চুপসে যাওয়া, প্রসারণ মানে হচ্ছে ফুলে যাওয়া। আচ্ছা, তারপরের প্রশ্নে যাচ্ছি। এটার মধ্যে আপনারা কে অনেকে উত্তর করেছেন দেখেছি। এরপরের প্রশ্ন যাচ্ছি। আচ্ছা, ও হ্যাঁ, এই প্রশ্নটা এটার উত্তর করবেন একটু। এই যে এটা, জায়া শব্দের সমর্থক শব্দ কোনটি? জায়া, জায়া শব্দের অসমর্থক শব্দ কোনটি? জায়া শব্দের সমর্থক শব্দ কোনটি, এটা আপনাদের থেকে জানতে চাচ্ছিলাম। 9 নম্বর উত্তর করেন, জায়া শব্দের। আপনারা এই শীটটা পেয়ে যাবেন, আমি এই শীটটা দিয়ে দেব। এই শীটটা আপনারা পেয়ে যাবেন আমাদের যে গ্রুপ আছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি আজকে সকালে একটা শীট দিয়েছি, এটাও আমরা ক্লাস শেষে বা আজকে না কালকে আমি শীটটা দিয়ে দেব। ঠিক আছে, আমি ক্লাসে আছি, আমি ক্লাসে আছি, ক্লাসে। আচ্ছা, দেখি উত্তর করেন, উত্তর করেন দেখি। জায়া শব্দের সমর্থক শব্দ উত্তর করেন। 9-এর উত্তর করেছেন শহীদুল সাহেব, উত্তর করেছেন শুধু, আর কেউ উত্তর করেননি। আচ্ছা, আচ্ছা দেখেন, জায়া শব্দটি হচ্ছে স্ত্রী বুঝায়। তো জায়া শব্দের সমর্থক শব্দ, এখানে অর্ধাঙ্গিনী শব্দটা আছে, এটা ভুল বানান, এটা ভুল বানান, ভুল, কিন্তু উত্তর এটাই, বাকিগুলো উত্তর হয় না। শব্দটা অর্ধাঙ্গিনী নয়, শব্দটা অর্ধাঙ্গী। স্ত্রীবাচককে আবার স্ত্রীবাচক করা যায় না, স্ত্রীবাচককে আবার স্ত্রীবাচক করা যায় না, এটা অর্ধাঙ্গী হবে, অর্ধাঙ্গিনী নয়।
তারপরে প্রশ্নের মধ্যে ভুল ছিল, অপশনের অপশন এটা রাইট অ্যান্সার, এটার ভিতরে এই বানানটা ভুল, কিন্তু এটা উত্তর করতে হবে পরীক্ষায়। এটা হচ্ছে গলত মাশহুর, এটা ভুলে ভুলে প্রসিদ্ধ। আপনারা জানেন ভুলে ভুলে প্রসিদ্ধ হয়ে গেছে হইলে এই সকল জিনিসকে আমরা আরবি ব্যাকরণে হচ্ছে গলত মাশহুর বলে থাকি। আচ্ছা, এখানে আছে জায়া শব্দের অর্থ অর্ধাঙ্গী। আপনারা শুধু একজন উত্তর করেছেন, শুধু শহীদুল সাহেব। তাও শহীদুল সাহেব করেছেন নন্দিনী। শহীদুল সাহেব এটাকে নন্দিনী করেছেন। আচ্ছা, শহীদুল সাহেব এটাকে উত্তর করেছেন নন্দিনী হিসেবে। নন্দিনী হবে না, এটা হচ্ছে অর্ধাঙ্গিনী হবে। দেখেন এখানে জায়া আছে, জায়া শব্দের সমর্থক শব্দ। জায়া শব্দের অর্থ হচ্ছে অর্ধাঙ্গী, অর্ধাঙ্গিনী, পত্নী, স্ত্রী, ভার্যা, সহধর্মিণী, দ্বার, দ্বারা, বনিতা, গৃহিণী, কলত্র, কঙ্গনা। এগুলো হচ্ছে স্ত্রীর হচ্ছে সমর্থক শব্দ, এগুলো স্ত্রীর সমর্থক শব্দ। আপনারা ভুল হোক শুদ্ধ হোক উত্তর করবেন, কিন্তু অনেকে উত্তর করতে চান না, অনেকে উত্তর করতে চান না। আচ্ছা, আমরা পেয়েছি এটা হচ্ছে অর্ধাঙ্গী। আচ্ছা, আমরা যদি দেখি এখানটায়, এই যে এই জায়গায় উত্তরটা দেখে নেন, এই যে উত্তরটা দেখে নেন, এই যে উত্তর দেখে নেন। আচ্ছা, তারপরের প্রশ্ন যাই আমরা, তারপরের প্রশ্ন। আচ্ছা, সাক্ষী গোপাল বাগধারার অর্থ কি? মুখস্থবিদ এগুলোতে দেখেন, আপনার যে 10 নম্বর প্রশ্নে আসছে, এখনো কি ব্যাকরণ আসছে? এখনো তো ব্যাকরণ আসে নাই, কিন্তু অনেকে ফালান ব্যাকরণ ব্যাকরণ ব্যাকরণ, কিন্তু যেগুলো মুখস্থ করার আপনার সেগুলো আপনি করেন না। মুখস্থবিদ্যাগুলো বেশি করবেন, ব্যাকরণের পিছনে কম দৌড়াইবেন, তাহলে দেখবেন আপনার ভালো হবে। আচ্ছা, অবশ্যই ব্যাকরণ পড়বো আমরা, কিন্তু মুখস্থ যেগুলো হালকা করে দেখা যাবে না। সাক্ষী গোপাল বাগধারাটির অর্থ কি? অপদার্থ। আমরা তো জানি অপদার্থ বাগধারা হচ্ছে অকাল কুষ্মাণ্ড, অপদার্থ। এই যে বলছে সাক্ষী গোপাল। আচ্ছা, এরপরে বলছি কি যে এখানে এখানে মূর্খ বলছে না, আমরা তো হচ্ছে এরকম গন্ড মূর্খ বলছে, যাতে হচ্ছে নিরেট মূর্খ, এরকম বলি আর কি। মূর্খ যেটা, এই যে নিরেট বোকা, এগুলো তো নিষ্ক্রিয় দর্শক। ইংরেজিতে বলে ওয়াচ ডগ, ওয়াচ ডগ। সাক্ষী গোপাল বা নিষ্ক্রিয় দর্শক, যাকে ওয়াচ ডগ বলা হয়। 10 নম্বরে হচ্ছে নিষ্ক্রিয় দর্শক ও ওয়াচ ডগ হবে। 10 নম্বরের উত্তর কে কে করেছেন একটু দেখি। দুইজন উত্তর করেছেন মাত্র 10 নম্বরে। একজন করেছেন হাসানুল বান্না করেছেন, আরেকজন হচ্ছেন শহীদুল ইসলাম করেছেন। 10 নম্বর, 10-এর 4 নম্বর হবে, 4 হবে, এটা হবে নিষ্ক্রিয় দর্শক যেটা, এটা সাক্ষী গোপাল, যেটাকে ইংরেজি ওয়াচ ডগ বলা হয়। মানে ঝগড়া লাগছে, এই কুকুরটা ঝগড়ার মধ্যে অ্যাটেন্ড করেনি, সে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, হয়তো বাধা দিবে, না হলে হচ্ছে কারো পক্ষ নিয়ে অন্যের জন্য মারামারি করবে না, কোনোটাই না, খাড়ায় দেখতেছে। এটা হচ্ছে ওয়াচ ডগ বলা হয়, নিষ্ক্রিয় দর্শক। আচ্ছা, এর পরেরটাতে আমি যাচ্ছি। এর পরের প্রশ্ন এখানে দেওয়া আছে, এগুলো ব্যাখ্যা দেওয়া আছে, ব্যাখ্যাগুলো খেয়াল করবেন। এটা খেয়াল করেন, এই যে প্রথম ব্যাকরণ পেয়েছি, প্রথম ব্যাকরণ পেয়েছি। আর খেয়াল রাখবেন, ব্যাকরণ পুরাতন ব্যাকরণ থেকে প্রশ্ন হয় বেশি। পুরাতন ব্যাকরণ মনি চৌধুরী ব্যাকরণ থেকে বেশি প্রশ্ন হয়। আপনার মনি চৌধুরী পুরাতন ব্যাকরণ, এখানে হচ্ছে সম্বোধন পদে কোন জ্যোতি চিহ্ন বসে। সম্বোধন পদে, সম্বোধন কারো ডাকার ক্ষেত্রে, ঠিক আছে, রহিম, করিম, ও খালি, ও মাঝি, এইভাবে যে আমরা যে ডাকি, যে কোন চিহ্ন ব্যবহার করি? যে কমা ব্যবহার করি, ড্যাশ ব্যবহার করি, সেমিকোলন ব্যবহার করি, হাইফেন ব্যবহার করি, কোনটা ব্যবহার করি? হরফে নেদার ক্ষেত্রে কোন চিহ্ন ব্যবহার করা হয় আজকে বাংলায়, সেটা বলা হচ্ছে এখানে। স্যার রিফ্রেশ দিয়েন আপনার ডিভাইস। অনেকে কমেন্ট করেছে, আসলে কমেন্ট গুলো হয়তো মনে হয় আমার কাছে আসে না, এরকম হতে পারে। হ্যাঁ হ্যাঁ, অনেকের আসে না, ওই রিফ্রেশ দিলে হয়তো আসে। আচ্ছা, ফয়সাল আহমেদ সাহেব উত্তর করেছেন না, 11 হচ্ছে হাসানুল বান্না সাহেব করেছেন, 11-এর ক করেছেন। আশরাফুল ইসলাম করেছেন 11-এর ক, ঠিক আছে। মিজানুর রহমান সাহেব উত্তর করেছেন 11-এর ক, ঠিক আছে। আচ্ছা, কমা এটা দেখেন, মনি চৌধুরীর ব্যাকরণের জ্যোতি চিহ্নের মধ্যে আছে। আপনাদের যার যার কাছে ব্যাকরণটা আছে সেখানে দেখবেন জ্যোতি চিহ্নের মধ্যে লেখা আছে আধুনিক নিয়মে, আধুনিক নিয়মে যে কমার পরিবর্তে বিশ্ব সূচক পড়তে, সরি, বিশ্ব সূচক চিহ্নের পরিবর্তে কমা বসবে। আধুনিক নিয়মে মনির চৌধুরীর ব্যাকরণটা যেটা আছে সেটার মধ্যে জ্যোতি চিহ্নের মধ্যে কমার মধ্যে আছে একটু ভিন্ন করে লেখা আছে যে আধুনিক নিয়মে বিশ্ব সূচক চিহ্নের পরিবর্তে সম্বোধনের ক্ষেত্রে কমা বসবে। এটা মনির চৌধুরী পুরাতন ব্যাকরণ থেকে প্রশ্ন আসছে। সম্বোধনের ক্ষেত্রে নতুন ব্যাকরণে সেই কথাটা নাই, কমা আছে। আচ্ছা, এটা এসেছে। আচ্ছা, এটা অনেকে উত্তর করেছেন, ধন্যবাদ আপনাদেরকে। এর পরের প্রশ্নটাতে আমি যাচ্ছি, পরের প্রশ্নটাতে যাচ্ছি। আমি এখানে ব্যাখ্যা দিয়ে দিয়েছি, ব্যাখ্যা দিয়ে দিয়েছি কমার আরেক নাম কি, কমা সম্পর্কে যখন আমরা টপিক ধরে আলোচনা করব তখন ওইটা ডিটেলস আলোচনা করব এবং শীট ম্যাটেরিয়ালস দিয়ে আলোচনা করব। আচ্ছা, এর পরেরটাতে আমরা যাচ্ছি, পরের প্রশ্ন।
এই যে কোন বানানটি শুদ্ধ, কোন বানানটি শুদ্ধ? সায়ত্ত মানে হচ্ছে সায়ত্ত, সায়ত্ত বানানটা উচ্চারণ একই রকম হচ্ছে, কোন বানানটা রাইট, কোন বানানটি শুদ্ধ সায়ত্ত? এটার ব্যাখ্যা দিব, আমি একটু নোটের পদ্ধতি লিখবো, দেখি আপনারা হচ্ছে কোন বানানটা একটু রাইট করেন সেটা একটু দেখি। 12 নম্বরে 12 নম্বর প্রশ্নটার উত্তর করেন, 12 নম্বর প্রশ্নের উত্তর করেন। ঠিক আছে, আরো যারা কমার ক্ষেত্রে উত্তর করেছেন, তামজিদ রহমান উত্তর করেছেন, ফয়সাল আহমদ উত্তর করেছেন, এরপরে 12 নম্বরে উত্তর করেছেন হাসানুল বান্না, 12-3 দিয়েছেন। হাসানুল বান্না সাহেব 12-3 দিয়েছেন। আচ্ছা দেখি হাসানুল বান্না সাহেবের রাইট অ্যান্সার উত্তরটা আমরা নিতে পারি কিনা বা রাখা যায় কিনা সেটা আমরা দেখি একটু। আচ্ছা আশরাফুল ইসলাম উত্তর করেছেন 12-4, শহীদুল ইসলাম 12-3, মজিদুর রহমান 12-4, শহীদুল ইসলাম 12-3, মিজানুর রহমান 12-4 উত্তর করেছেন। দুইবার আসছে কমেন্টগুলো আমার কাছে। আচ্ছা আমি একটু ব্যাখ্যা দিই, দেখেন সাহিত্য শব্দটার ব্যাখ্যাটা একটু দেখেন, একটু ব্যাখ্যা দেখেন একটু। সাহিত্য শব্দের যদি আমরা ব্যাখ্যা দেখেন তাহলে কেমন হয় একটু দেখেন। আচ্ছা দেখেন আমি একটা যদি ব্যাখ্যাটাকে আমরা যদি এটা আনি, দেখেন এই যে এখানে যে শব্দগুলো আমাদের আছে এটা যদি সন্ধির নিয়মে আমরা করি, দেখেন এটা সন্ধির নিয়মে, দেখেন আমি আলাদাভাবে লিখি একটু আগে, দেখেন স যোগ আয়ত্ত, আয়ত্ত বানান তো জানেন, আয়ত্ত আয়ত্ত, তাহলে এই স মানে হচ্ছে নিজ, আয়ত্ত নিজ আয়ত্ত, সায়ত্ত, আয়ত্ত বানান তো এইটা, এটা তো আপনাদের শিওর আয়ত্ত। তাহলে নিজ আয়ত্ত হলে এখানে স স এর সাথে এখানে একটা অ আছে, অ স, আর আয়ত্ত প্রথমে একটা আ আছে, আয়ত্ত। তাইলে এই যে অ অ প্লাস এই যে আ উভয় মিলে একটা আ হবে, এই জন্য কথাটা হচ্ছে এরকম হয় যে সায়ত্ত, সায়ত্ত। আমরা আরো পড়ি করায়ত্ত, এই কর মানে হচ্ছে হাতের তালু, কর আয়ত্ত, করায়ত্ত। দেখেন একটু আমি যদি এখানটা লিখি কর যোগ আয়ত্ত, আয়ত্ত একত্র হইলে করায়ত্ত হয়, করায়ত্ত হাতের মুঠোয় হওয়া। তাহলে আয়ত্ত বানান এটা আর স বানান এটা, তো মাঝখানে সন্ধি দ্বারা গঠিত, নিজের আয়ত্ত বুঝে গেছে, এই জন্য সায়ত্ত বানানটা এইভাবে হবে। তাহলে কোনটা হবে? 3 নাম্বারটা হবে। অনেকের উত্তর রাইট হয়েছে। আচ্ছা তামজিদুর উত্তর করেছেন হচ্ছেন 12 ক। আচ্ছা ফয়সাল আহমেদ উত্তর করেছেন 12 ক। এখন তো বুঝছেন কিনা বলেন, এই যে করায়ত্ত সায়ত্ত বানানটা কোনটা রাইট হবে, আর সায়ত্ত শব্দের অর্থ কি? 12 নম্বর বুঝেছেন কিনা একটু বলেন, 12 নম্বর বুঝেছেন কিনা? 12 নম্বর যে ব্যাখ্যাটা দিয়েছি সেটা বুঝেছেন কিনা সেটা একটু বলবেন। আমি আর পরের প্রশ্নে যাচ্ছি, একটু পরের প্রশ্নটা। আমি কোনো তাড়াহুড়া করছি না, আপনারা খুব ভালো করে শিখেন। এই যে এখানে সন্ধি আছে, চতুষ্পদ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ এটা বলা হচ্ছে, চতুষ্পদ শব্দের সন্ধি বিচ্ছেদ নির্ণয় করেন। চতুষ্পদ, চতুষ্পদ সন্ধির অসাধারণ আলোচনা আছে, সন্ধি খুব ইজিলি পারা যায়। মনির চৌধুরীর পুরাতন ব্যাকরণে 318টা সন্ধি আছে, ওই 318টার বাহিরে চাকরি বাকরি পরীক্ষা অন্য কোথাও থেকে কোনো সন্ধি আসে না, কোনো বাড়তি সন্ধি কোনো শিখার কোনো প্রয়োজন নেই। ওইখানে যেই কয়টা সন্ধি আছে এমন কোনো পরীক্ষা নেই, ব্যাংক থেকে শুরু করে সব জায়গায় ওইখান থেকে আসে। জি তামজিদুর রহমান সাহেব বুঝেছেন, আর কেউ বুঝেননি। যাকে একজন কমেন্ট করেছে স্যার আলোচনা বুঝছি, একজন বুঝছে, বাকিরা বুঝেনি। আল্লাহ যাতে তার বাকিদেরকে বুঝার তৌফিক এনায়েত করে। জি শহীদুল সাহেব লিখেছেন হচ্ছে 13 হচ্ছে 4, না শহীদুল সাহেব 13 হচ্ছে সরি 13 4, ঠিক আছে আমরা দেখছি, ও সরি আমি মনে হচ্ছে 12। আচ্ছা জি মিজানুর রহমান সাহেব বুঝেছেন। আশরাফুল ইসলাম সাহেব উত্তর করেছেন 13 আর হচ্ছে 4, আর হচ্ছে মিজানুর রহমান সাহেব 13-4 করেছেন, শহীদুল সাহেব 13-4 করেছেন। আচ্ছা আশরাফুল সাহেব বলেছেন জি বুঝেছি, তামজিদুর রহমান বলেছে 13-4। জি এখানে বিসর্গ সন্ধি আপনারা হয়তো মুখস্থ করে ফেলেছেন, এই কারণে হচ্ছে আপনারা এটা পারতেছেন। এখানে আসলে একটা বিষয় আছে, আপনারা হয়তো অনেকে অনেক জায়গায় ভিতরে দেখেছেন বা পড়েছেন। সন্ধি আসলে হচ্ছে খুবই ইজি বিষয়। যদি কোনো জায়গায় আপনারা মূর্ধন্য ষ দেখেন,
র দেখেন, মূর্ধন্য ষ দেখেন, র দেখেন, দন্ত স দেখেন, তালব্য স দেখেন, সব জায়গায় বিসর্গ বসায় দিবেন। সন্ধিতে, সন্ধিতে শব্দটির মধ্যে যদি এই জায়গার মধ্যে মূর্ধন্য ষ দেখেন, তালব্য স দেখেন, র দেখেন, দন্ত স দেখেন, বিনা দ্বিধায় বিসর্গ বসায় দিবেন, এটা সন্ধি হয়ে যাবে। কিন্তু আমি সন্ধির আলোচনায় যদি যাই, এটা অনেক সময় লাগবে। আমাদের ফর্মাল আলোচনা এখন শুরু হয়নি, শুধু আছে আমরা খালি হচ্ছে প্রশ্ন সলিউশনের মাধ্যমে বা আমরা কিভাবে ক্লাসটা করাই তার একটা ডেমো। হ্যাঁ, আগামী ক্লাসে, আগামী যদি আমি আরেকটা ক্লাস পাই এর মধ্যে, তাহলে আমি যেটা করব, আমি একটা টপিক ধরবো, একটা টপিককে ডিটেলস কিভাবে করা যায়, কত ডেপথনেস আছে একটা টপিকের, সেই বিষয়টা আমি খেয়াল করব। ঠিক আছে, এটা আপনাদের উত্তর রাইট হয়েছে। আচ্ছা, এখানে হচ্ছে রাইট হয়েছে উত্তর আপনাদের। আচ্ছা, এরপরের প্রশ্নটাতে আপনারা একটু যান। এই যে আছে, মানব শব্দের প্রকৃত প্রত্যয় কোনটি? মানব শব্দের আমি গত ক্লাসে বলছিলাম, গত ক্লাসেও মানব শব্দের প্রকৃতি প্রত্যয় আমি দেখাইছিলাম। আর প্রকৃতি প্রত্যয়ের জন্য আমি অনেকগুলো মাদ্দা শিখাই। প্রকৃতি প্রত্যয় আপনারা পারবেন অনেক মাদ্দা দিয়ে, তবে এটা খেয়াল রাখবেন, মানব শব্দের প্রকৃতি প্রত্যয় হচ্ছে প্রকৃতি মানে প্লাসের আগে। এখানে বলছে প্রকৃতি প্রত্যয় মানে প্লাসের আগে কে, প্লাসের পরে কে। প্রকৃতি প্লাসের আগে থাকে, প্রত্যয় প্লাসের পরে থাকে। তাহলে মানব শব্দের প্রকৃতি কি? আগে প্রকৃতি জানতে হবে, মাদ্দা জানতে হবে, মূলটা জানতে হবে। মানব শব্দের প্রকৃতি হচ্ছে মনু। তাহলে মনু আছে কয়টা অপশনে? মনু আছে দুইটা অপশনে, ক খ। ক খ মনু আছে একটা অপশন, মানে দুইটা অপশনে। তাহলে এই দুইটার মধ্যে কোনটা হবে? এই দুটোর মধ্যে কোনটা হবে? আমরা জানি ইষ্ণ এবং হচ্ছে বেশ কিছু প্রত্যয় আছে, ইষ্ণ এবং অব। এই প্রত্যয়গুলো আমি একসাথে হচ্ছে আপনাদেরকে দিই, একসাথে। আপনাদের অনেকের আছে প্রত্যয় শিখা লাগবে না, প্রত্যয় প্রকৃতি দিয়ে ধরে ফেলবেন। এবং কোন টেকনিক, এলিভেশন পদ্ধতিতে, কোনো মুখস্থ বিদ্যাও না, কিভাবে ধরবেন আপনার। আমি যখন প্রকৃতি প্রত্যয় মূল আলোচনা করব, বিশেষ করে আমি গত ক্লাসে সেই ফাইল দেখিয়েছি, এখন ফাইলগুলো একসাথে আমি ওপেন করিনি, অনেকগুলো ফাইল ওপেন করেছি, গত ক্লাসে অনেকে দেখেছেন। আচ্ছা, তাহলে এইটা 14 নাম্বারটা কোনটা হবে দেখি একটু। 14 উত্তর করেছেন কে কে? আচ্ছা, 14 উত্তর করেছেন হচ্ছেন হাসানুল বান্না 14-3, শহীদুল ইসলাম 14-3, আশরাফুল হচ্ছে উত্তর করেছেন হচ্ছে, হ্যাঁ মনু, মনু হচ্ছে 14-3, হ্যাঁ 3 ঠিক আছে, 14-3। আর তামজিদ রহমান হচ্ছে 14-4, না মনু অব না, মনোযোগী ইষ্ণ। ইষ্ণ থাকলে ইষ্ণই হবে, ইষ্ণ না থাকলে যে অব হবে। ইষ্ণ থাকাকালীন কোনোভাবে অব হবে না, আগে তৎসময়কে প্রাধান্য দিতে হবে। প্রকৃতি প্রত্যয় মানে মূল, এটা আগে কোন পজিশন কিভাবে পড়া হতো, তাহলে এই মূলকে খেয়াল করে হচ্ছে আপনাকে ধরতে হবে। ঠিক আছে, এরপরের প্রশ্নটাতে একটু যাই, পরের প্রশ্নটাতে একটু যাই। আচ্ছা, এখানে অনেকগুলো শব্দ দিয়েছি, ব্যাখ্যা এগুলো মুখস্থ করে ফেলবেন। গৌরব গুরুত্বপূর্ণ, গৌরবের মূলে গুরু আছে, গুরু মানে বড়, নিজেকে যে বড় মনে করে। মূল আগে জানবেন, মূল জানবেন আগে, আগে মাদ্দা শিখবেন, পরেটা আমি বুঝে দিয়ে দেব। এরপর পৃথিবী, পার্থিবের মূলে আছে পৃথিবী। সৌরের মূলে আছে সূর্য, মানে কৈশোরের মূলে আছে কিশোর, মূল জানতে হবে। দৈনিকের মূলে আছে দিন, সামাজিকের মূলে আছে সমাজ, ধার্মিকের মূলে আছে ধর্ম, দ্রাঘিমার মানে মানে হচ্ছে মূলে আছে দীর্ঘ। তাহলে এই মূলগুলো জানতে হবে, মূল জানলে প্রকৃতি প্রত্যয় পারবে। আচ্ছা, এরপরের প্রশ্নটা যাই, 15 নাম্বার। নিচের কোনটি প্রত্যয় যুগে গঠিত স্ত্রীবাচক? একটা হচ্ছে প্রত্যয় হবে, আবার স্ত্রীবাচক, আমি এটা ব্যাখ্যা দেব, এটা একটা ব্যাখ্যা দিব। একটা হচ্ছে প্রত্যয় যুগে গঠিত, আবার হচ্ছে স্ত্রীবাচক বলছে। আচ্ছা, আগে দেখেন শব্দ কোনটা হচ্ছে প্রত্যয় যুগে। বাদ যোগ ই, বাদী। আমরা জানি বাদী পুরুষ হইতে পারে, মহিলা হইতে পারে, স্ত্রীবাচক হয় না, স্ত্রী পুরুষবাচক হয় না, মানে এটা হচ্ছে, এটা উভয় লিঙ্গ, বাদী উভয় লিঙ্গ হবে। সভা নেত্রী, এটা স্ত্রীবাচক, কিন্তু এখানে তো সভা নেত্রী, এখানে তো যে নিচের কোনটি স্ত্রী প্রত্যয় যুগে গঠিত স্ত্রীবাচক? এখানে সভা নেত্রী, এখানে দুইটা শব্দ হয়েছে, শুধু প্রত্যয় দিয়ে হয়নি, শুধু প্রত্যয় দিয়ে হয়নি। আর দেখেন জেলে, জেলেনি, জেলের বউ স্ত্রীবাচক হয়েছে, পুরুষ এবং স্ত্রীবাচক। আচ্ছা, এই যে শব্দটির সাথে নি প্রত্যয় যুক্ত হইয়া শব্দটিকে এবং প্রত্যয় শেষে বসে এবং স্ত্রীবাচক করেছে। আর এখানে তো সভা অতিরিক্ত শব্দ, যদি বলতো নেতা থেকে নেত্রী হইছে তাহলে হইতো, কিন্তু সভা শব্দ যে আছে এটা তো শুধু প্রত্যয় দিয়ে গঠিত না, এটা তো সমাসও আছে, এখানে তো সমাস দিয়ে গঠিত। আর পেতনি, এটা হচ্ছে সাধারণত এক ধরনের নেগলিজেন্সের শব্দ, এটা হচ্ছে প্রেতাত্মা থেকে পেতনি আসছে, এটা হচ্ছে স্ত্রীবাচক, এখানে নি প্রত্যয় যুক্ত হয়নি, এটা আলাদা। আচ্ছা, তাহলে এখানে কোনটা হবে আমরা যদি দেখি, এখানে কোনটা হবে? এখানে হচ্ছে এই যে গ নাম্বার, জেলে জেলেনি। এখন এইটা কার কার হয়েছে এটা একটু দেখি, এটা কার কার হয়েছে।
এখানে ব্যাখ্যা আছে, ব্যাখ্যা আছে। এরপরে 16 নম্বর দেন, দেখি হচ্ছে 15 নম্বর কার কার হয়েছে। 15 মানুষ, আচ্ছা ফয়সাল আহমেদ মানুষ, আহ রবি 14 খ হবে, 14 খ, হ্যাঁ। আচ্ছা তারপরে দিয়েছেন আশাফুল সাহেব 15 গ, মিজানুর রহমান 15 4 দিয়েছেন, 15 গ দিয়েছেন, 15 3 দিয়েছেন অনেকেই, 15 3, 15 3টা রাইট হয়েছে, 15 3টা রাইট হয়েছে। তারপরে আমরা যদি পাপে বিরত থাকো, কোন কারকে কোন বিভক্তি, এইটার একটু আলোচনা করব, এইটার একটু আলোচনা করব। আমি দুইটা বাক্য লিখবো, আমি দুইটা বাক্য লিখবো। 16 নম্বর আপনারা উত্তর করেন, আমি একটু ব্যাখ্যা দিচ্ছি। 16 একটু উত্তর করবেন কোনটা হবে। অপাদানের সপ্তমী, আচ্ছা করণ কারকের সপ্তমী, অধিকরণের সপ্তমী, কর্মকারকের সপ্তমী। তো আমি একটু ব্যাখ্যা দিচ্ছি, একটু দেখেন 16 নম্বর উত্তর করেন, একটু ব্যাখ্যা দিচ্ছি। আচ্ছা খুব ভালো করে এদিকে একটু খেয়াল করেন। এখানে আমি যদি দেখি একটা লেখা আছে পাপে বিরত হও, পাপে বিরত, দেখেন এখানে আছে পাপে, সরি, পাপে বিরত হও। আচ্ছা এটা একটা, আরেকটা হচ্ছে পাপে রত হও। দুই কার, দুইটা। এটা কি হবে, পাপে রত হও, আর এটা হচ্ছে পাপে বিরত হও। কোনটা কম, কোন কোন কারক হবে, পাপে বিরত হও, পাপে রত হও। দেখেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, পাপে রত হও মানে পাপে ফিরে যাও, পাপে ইনভলভ হও। আর কোন স্থানে কোন দিকে যদি ইনভলভ হয় তাহলে সেটা অপাদান হয় না। পাপে রত হও মানে পাপে ফিরে যাও, পাপে ইনভলভ হও, এটা হচ্ছে অধিকরণ হবে। আর পাপে বিরত হও, কোন স্থান থেকে যদি বিচ্যুতি ঘটে, কোন স্থান থেকে যদি চলে আসে, তাহলে পাপে, এইটাও পাপে লেখা, উভয়টাই পাপে লেখা, উভয় সেম বিভক্তি, কিন্তু পাপে বিরত হও, চলে আসো, এটা অপাদান, অপাদান। আর পাপে রত হও এটা অধিকরণ, অধিকরণ, অধিকরণ। পাপে রত হও, পাপে বিরত হও, এইটা। তাইলে এটা কোনটা হবে, পাপে বিরত হও, এটা কোনটা হবে। দেখি হচ্ছে কে কে উত্তর করেছেন। 16 নাম্বার, 16 উত্তর করেছেন তামজিদুর রহমান, 16 উত্তর করেছেন 16 ক, আশরাফুল ইসলাম 16 ক, মিজানুর রহমান 16 ক, শফিকুল ইসলাম 16 ক। ঠিক আছে মাশাআল্লাহ, ধন্যবাদ। আচ্ছা এখানে উত্তর আছে দেখেন 16 ক। আচ্ছা তারপরের প্রশ্ন 17 নাম্বার, 17 নাম্বার আমাদের প্রশ্ন শেষের দিকে চলে এসেছে, আর ক্লাস বেশিক্ষণ নেই, নো টেনশন। এরপরের থেকে টপিক অনুসারে ক্লাস হবে। আচ্ছা আচ্ছা এটা উত্তর করেন 17 নাম্বারে, বিভক্তিহীন নাম শব্দকে কি বলে। মনির চৌধুরী পুরাতন ব্যাকরণ থেকে প্রশ্নটা আসছে। মনির চৌধুরী পুরাতন ব্যাকরণের যথাসম্ভব 9 পেজ থেকে, 9 পেজ থেকে ফ্রন্টের দিক থেকে প্রশ্নটা এসেছে, 9-10 পৃষ্ঠা থেকে প্রশ্নটা এসেছে। বিভক্তিহীন নাম শব্দকে কি বলে, বিভক্তিহীন নাম শব্দ কি বলে, বিশেষ্য বলে, সমাস বলে, নাকি অব্যয় বলে, নাকি হচ্ছে প্রাতিপাদিক বলে, কোনটা বলে, বিভক্তিহীন নাম শব্দকে কি বলে। এটা বহুবার আসছে অতীতে, আবারও আসবে, সামনে আসবে। ঠিক আছে 17 নাম্বার। আচ্ছা এর মধ্যে কে কে উত্তর করেছেন 17 নাম্বার, হাসানুল বান্না উত্তর করেছেন, হাসানুল বান্না, যে 17-এর 4 উত্তর করেছেন হাসানুল বান্না, মিজানুর রহমান, শহীদুল ইসলাম, তামজিদুর রহমান। জি এটা হচ্ছে বিভক্তির নাম শব্দকে প্রাতিপদিক বলে। বিভক্তির নাম শব্দ কোনটি, মৌলিক শব্দ, আসল শব্দ, প্রিফিক্স সাফিক্স কিচ্ছু নেই, মূল শব্দটাকে বলে। দেখেন একটু আমি কিছু ব্যাখ্যা দিয়েছি, একটু ব্যাখ্যাটা একটু দেখেন। এই যে, এই যে দেখেন এই জায়গার মধ্যে, এই জায়গার মধ্যে আমি ব্যাখ্যা দিয়ে দিছি। দেন বিভক্তির নাম শব্দ হচ্ছে প্রাতিপদিক বলে, মৌলিক শব্দ, মৌলিক শব্দ। যেমন মুখ, মুখে বলেনি, বিমুখ বলেনি, মুখে এ যুক্ত হয়নি, বিমুখের বি যুক্ত হয়নি। পা, পায়ে, পায়ের কোনো কিচ্ছু নাই, মূল শব্দটা। বই, বইটি, বইকে বইয়ের কিচ্ছু নাই। জল, জলে, জলজ, কোনো শব্দ নেই, আগে পিছে কিচ্ছু নেই, মূল শব্দটাই প্রাতিপদিক। ওই বিভক্তির নাম শব্দ, বিভক্তি মানে লেজ, লেজহীন মূল শব্দটা, লেজহীন মূল শব্দটাকে বলবে। ঠিক আছে, আচ্ছা অনেকের উত্তর হয়েছে মাশাআল্লাহ। আচ্ছা এরপরে আপনারা একটু 17 নম্বর, এই 18 নম্বর দেখেন, কোনটি উপপদ তৎপুরুষের উদাহরণ। উপপদ তৎপুরুষ আমরা সহজ টেকনিক একটা ধরি, ব্যাস বাক্য জানলে শেষে যেয়ে দিই, কিন্তু উপপদ তৎপুরুষের চেনার উপায় আছে। উপপদ বলে কেন তাকে, উপপদ হচ্ছে কৃদন্ত পদের সাথে, কৃদন্ত পদের সাথে যদি উপপদের
প্রত্যন্ত কৃদন্ত পদের সাথে যদি উপপদের কোনো সমস্যা হয় তাকে উপপদ তৎপুরুষ বলে। উপপদটা কি? ব্যাস বাক্যে থাকে যে। আবার হচ্ছে কর্মটা যে করে, ঠিক আছে, কর্মটা যে করে। সবসময় দেখবেন কাজটা যে করে, ধরা কাজটা যে করবে, ধরা কাজটা যে করবে, কাজটা যে করবে সে হচ্ছে উপপদ তৎপুরুষ। কাজটা যে করবে। পকেট মার, পকেট মারে যে। ছেলে ধরা, ছেলে ধরে যে, এটা উপপদ তৎপুরুষ। 16 ক, মানে সরি 18 ক। স্যার আমি কারক সমাসে খুব দুর্বল, কোনোভাবে ভালো করতে পারছি না সমাস কারকে। পারবেন। এটা হচ্ছে আমি যখন টপিক আলোচনা করব আমি নোট দিব, নোট করে ফেলবেন। কার্পণ্য করবেন না, যতটুকু নোট দেবো অতটুকু করবেন, ঠিক আছে? একেবারে খুব ইজিলি, এবং যত পরীক্ষা আছে সবগুলোতে পারবেন কারক সমাস ইনশাল্লাহ। ফয়সাল সাহেব, আমি আপনার বিষয়টা মাথায় থাকলো, আপনি যখন আমরা কায়েমি টপিক গুলো পড়াবো ইনশাল্লাহ আমি আপনাকে পুঙ্খানুপুঙ্খরূপে সব বুঝিয়ে দেব। 18 ক বলেছেন, 18 ক উত্তর করেছেন হচ্ছেন হাসানুল বান্না, শহীদুল ইসলাম আর হচ্ছে মিজানুর রহমান। ছেলে ধরা, ছেলে ধরে যে, এই ছেলে ধরে যেটাই উপপদ তৎপুরুষ। এই প্রতিবাদ, বিরুদ্ধবাদ বা বিপরীতবাদ অব্যয়ীভাব সমাস। বিলাত ফেরত, বিলাত হতে ফেরত, এটা হচ্ছে পঞ্চমী তৎপুরুষ হতে দেখেছি। আর উপগ্রহ, গ্রহের তুল্য, গ্রহের তুল্য অব্যয়ীভাব, এই দুটো অব্যয়ীভাব। আর এটা হচ্ছে তৎপুরুষ সমাস পঞ্চমী, আর এটা হচ্ছে উপপদ তৎপুরুষ। এখানে বলছে উপপদ তৎপুরুষ কোনটা। আচ্ছা, এর পরেরটাতে আমরা যাই। এই যে এটা, এই সমাসবদ্ধ পদ কোনটি? দেখছেন সমাজ থেকে কিন্তু একাধিক প্রশ্ন আসছে, সমাজ থেকে একাধিক প্রশ্ন আসছে। সমাসবদ্ধ পদ কোনটি? আমরা জানি শব্দ জমাট বাঁধে উপসর্গের মাধ্যমে, প্রত্যয়ের মাধ্যমে, সন্ধির মাধ্যমে। তাহলে বলছে সমাস দিয়ে গঠিত কোনটি? সমাসবদ্ধ পদ কোনটি? আকাশ, মৃত্তিকা, ছাড়পত্র, সাগর। আকাশ, মৃত্তিকা, ছাড়পত্র, সাগর। কোনটি সমাসবদ্ধ পদ? কোনটি সমাসবদ্ধ বলেন? সমাসবদ্ধ পদ কোনটি? আকাশ, ছাড়পত্র, মৃত্তিকা, সাগর। কোনটি সমাসবদ্ধ? আকাশ একটি মৌলিক শব্দ, বিভক্তির নাম শব্দ, এটা প্রাতিপদিক। ছাড়পত্র, ঠিক আছে, ব্যাস বাক্য বলবো। ছাড়ের জন্য লিখিত যে পত্র, ছাড়ের জন্য যে আমি যে ছাড় পাবো, ছাড়া পাবো, ছাড়ের জন্য লিখিত যে পত্র, ছাড় এবং লিখিত, সরি ছাড় এবং পত্র মাঝখানে গুলো বাদ গেছে। ছাড়ের জন্য লিখিত যে পত্র, মাঝের গুলো বাদ গেলে সেটা হয়েছে মধ্যপদ লোপী কর্মধারয়, মাঝের গুলো বাদ গেলে। যে মৃত্তিকা, এটা হচ্ছে ইকা যুক্ত হয়েছে, মৃত যুগিকা, মৃত্তিকা, মৃত মাটি থেকে হয়েছে, এটা প্রত্যয় দিয়ে, সমাস দিয়ে না। সাগর, এটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে মৌলিক শব্দ। আকাশ মৌলিক শব্দ, বিভক্তির নাম শব্দ। সাগর মৌলিক শব্দ। তাহলে দুইটা শব্দ আছে, দুইটার মধ্যে কোনটা সমাসবদ্ধ হবে? তো দুইটার মধ্যে কোনটা সমাসবদ্ধ হবে? কি মৃত্তিকা হবে না ছাড়পত্র হবে? তো মৃত্তিকা দেখলাম প্রত্যয় দিয়ে গঠিত, মৃত থেকে এসে, মাটি থেকে এসে, মৃত্তিকা, মৃৎ শিল্প, মৃৎ মাটি। আর এসে ছাড়পত্র, ছাড়ের জন্য লিখিত পত্র বা ছাড়ের নিমিত্তে লিখিত পত্র, ছাড়পত্র, এটা সমাস দ্বারা গঠিত। তাহলে হচ্ছে 19-এর হচ্ছে খ হবে, 19-এর খ হবে। দেখি আপনারা কে কে করেছেন 19-এর উত্তর। সরি, এই যে 19, এই যে 19, এই যে এরপরে 20-এরটা উত্তর করবেন, 20-এরটা উত্তর করবেন আপনারা। দেখি একটু, 19-এর খ আমি দিয়েছি, এই যে ছাড়পত্র। কোনটি বেতিয়ার বহুব্রীহি সমাস? মাশাআল্লাহ, সমাজ থেকে 3টা প্রশ্ন আইছে, 3টা আইছে সমাজ থেকে। তার মানে সমাসে অনেক গুরুত্ব দিতে হবে। তাহলে আপনারা বললে আগামী ক্লাস কি আমি সমাজ দিয়ে শুরু করব? বলেন, আপনারা বললে আমি আগামী ক্লাস সমাজ দিয়ে শুরু করব? বলেন, সমাজ দিয়ে। যেটার মধ্যে যেই টপিকের উপরে কমেন্ট বেশি পাবো আমি আগামী ক্লাসে ওই টপিক দিয়ে শুরু করব। সমাজ দিয়ে, কারক দিয়ে, সন্ধি দিয়ে, বিরাম চিহ্ন দিয়ে, ভাষা দিয়ে, কোনটা দিয়ে বলেন? আপনারা যেটা কমেন্ট করেন সেটা দিয়ে শুরু করব। আচ্ছা, এর মধ্যে দেখি 20 নাম্বারটা কমেন্ট করেন, আমি দেখি 19 নাম্বারে কে কে কমেন্ট করেছে। আচ্ছা, 19-এর মধ্যে তামজিদুর রহমান করেছেন 19-এর খ, তারপর হচ্ছে এনামুল করেছেন 19-এর খ, এরপর হচ্ছে শফিকুল ইসলাম করেছেন 19-এর খ, এরপর হচ্ছে মহিবুল্লাহ নাসারি সাহেব করেছেন খ। মাশাআল্লাহ, জি স্যার অবশ্যই। শহীদুল, জি জি জি, শহীদুল ইসলাম বলেছেন জি স্যার অবশ্যই, ঠিক আছে। আচ্ছা, সমাস দিয়ে তাহলে শুরু করব। আচ্ছা, 20, কোনটি বেতিয়ার বহুব্রীহি সমাসের উদাহরণ? কোনটি বেতিয়ার বহুব্রীহি? দেখেন,
সহজ উপায় কি দেখেন, সহজ উপায় কি, কোনটি সহজে দেখেন। দুইজন ব্যক্তি, দুইজন ব্যক্তি অর্থাৎ একাধিক কর্তায় কোন কাজ করলে ওই কাজটি একাধিক কর্তায় একাধিক কাজ একটি, কর্তা একাধিক কাজ একটি বেতিয়ার, কর্তা একাধিক কাজ একটি বেতিয়ার। যেমন কোলাকুলি একা সম্ভব না, হাসাহাসি একা সম্ভব, দেখা দেখি একা সম্ভব, নাচানাচি একা সম্ভব, এরপর হচ্ছে কাটাকাটি, কিলাকিলি, ঘুষাঘুষি, লাত্তালাত্তি, এগুলো একাধিক কর্তা কাজ একটা, ওই কাজগুলো বেতিয়ার বহুব্রীহি সম্ভার। একাধিক কর্তা কাজ একটি, তাহলে এখানে কোনটা আছে? কানাকানি, হাতাহাতি, কিলাকিলি, ঘুষাঘুষি, লাত্তালাত্তি। আর চিরসুখী এটা দ্বিতীয় তৎপুরুষ, চিরকাল ব্যাপিয়া সুখী, চিরসুখী চিরকাল ব্যাপিয়া সুখী, চিরসুখী চিরকাল ব্যাপিয়া সুখী। দশানন দশ আনন্দ যার, দশানন দশ আনন্দ যার, দশানন দশ আনন্দ যার, বহুব্রীহি সমাস। শেষে যার থাকলে বহুব্রীহি। আনন্দ মানে মুখ, 10টা মুখ আছে যার, রাবণের 10 মাথা। দশানন দ্বারা রাবণকে বুঝাইছে। গায়ে হলুদ, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, এটা হচ্ছে বহুব্রীহি সমাস, মধ্যপদলোপী বহুব্রীহি। অনুষ্ঠান বুঝাইলে বহুব্রীহি সমাস, অনুষ্ঠান বুঝাইলে গায়ে হলুদ, হাতে খড়ি, রাখি বন্ধন, নবীন বরণ, মুখে ভাত, যেগুলো আছে সবগুলি হচ্ছে বেতিয়ার বহুব্রীহি সমাস হবে। আচ্ছা, এর মধ্যে দেখি হচ্ছে 20 নম্বরে কে কে উত্তর করেছেন। 20-এর উত্তর করেছেন আপনার ইচ্ছা। একজন বলেছে তামজিদুর রহমান, জি স্যার, জি স্যার, জি স্যার। সমাসের পক্ষে বেশি সমাস, জি। ইকা প্রত্যয় যোগে মৃত্তিকা, জি। আচ্ছা, এরপর তামজিদুর রহমান 20-এর গ উত্তর করেছেন। না, 20-এর 3 হবে না, 20-এর 4 হবে, 20-এর 4 হবে। কানাকানি একাধিক কর্তা, দেখেন তো কানাকানি একা সম্ভব? আপনি ওর কানে বলবেন, ও আপনার কানে বলবে। কানাকানি একা সম্ভব নয়। কাড়াকাড়ি, কিলাকিলি, কোলাকুলি, ঘুষাঘুষি, চুলাচুলি, লাত্তালাত্তি, এগুলো সবগুলি হচ্ছে এগুলো বেতিয়ার বহুব্রীহি সমাস। আচ্ছা, এরপরেরটাতে আমরা আসি, এরপরেরটাতে যাচ্ছি। এই যে আমি এখানে কিছু উদাহরণও দিয়ে দিয়েছি। এরপর 21 নাম্বারটাতে আমরা যাব, 21 নাম্বারটাতে আমরা যাব। এই যে 21 নাম্বারে কোনটি বেতিয়ার বহুব্রীহি সমাস? এটা গেল। এটা পোস্টাল কোড কি নির্দেশ করে? সরি, এটা একটা জিকের প্রশ্ন, কিন্তু এখানে চলে আসছে এটা জিকের প্রশ্ন। ওই এই বছর 24টা প্রশ্নে পাওয়া যায়, এটা সব 25টা হয়। পোস্টাল কোড এটা ডাক বিভাগ, এটা জেনারেল নলেজের অন্তর্ভুক্ত। এটা পোস্টাল কোড হচ্ছে প্রেরকের এলাকা। এটা পোস্টাল কোড, পোস্টাল কোড থাকে হচ্ছে পোস্ট এরিয়ার থাকে, এটা হচ্ছে এলাকা বুঝাবে। এটা সবসময় খেয়াল রাখবেন, এটা এলাকা বুঝাবে, এলাকা এলাকা। এটা আমি এখন তরক করলাম, এটা একটু ছেড়ে যাচ্ছি, এটা একটু ছেড়ে যাচ্ছি। 22 নাম্বারটা একটু করেন। 22 নাম্বার সন্ধি, এইখানে একটা ইন্টারেস্টিং, অনেক মূল্যবান একটা তথ্য আছে এই জায়গার মধ্যে, একটু মূল্যবান তথ্য আছে। এটা একটু খুব ভালো করে পড়বেন, অনেক বিপদে পড়বেন। আমি একটু নিচে এটার ব্যাখ্যা দিয়েছি, আমি বলে দেব। এটা এটা একটু খুব ভালো করে করবেন, ঠিক আছে? আচ্ছা, 20-এ অনেকে মহিবুল্লাহ নেসারি সাহেব, শহীদুল ইসলাম, হাসানুল বান্না, তামজিদুর রহমান, মহিবুল্লাহ নেসারি, মাশাআল্লাহ অনেক উত্তর করেছেন। 22 নাম্বারটা উত্তর করেন, 22 উত্তর করেন। আমরা ক্লাস অনেকটাই কাছাকাছি চলে এসেছি, ক্লাসের শেষ প্রান্তে চলে এসেছি, বেশিক্ষণ নাই আর। আগামী ক্লাসে সমাস নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। আগামী ক্লাস হবে সমাস নিয়ে। সমাস নিয়ে বেশ কিছু ক্লাস নেব, ধীরস্থির ভাবে পড়াবো, কোনো এক ক্লাস 2 ক্লাস না। আপনারা কে কে আছেন আমার সাথে যে সমাসের ক্লাসটা করবেন ধীরস্থির ভাবে? আমি সমাসের ক্লাস এক ক্লাসে শিখাবো না আপনাদেরকে, কয়েকটা ক্লাসে শিখাবো। ধীরস্থির ভাবে ধরে 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 করাবো। সমাসের উপরে ক্লাস নেব, টপিক ধরে ধরে, ঠিক আছে? আচ্ছা, এখানে সন্ধি ব্যাকরণে কোন তথ্য আলোচিত হয়? 22-এর উত্তর করেছেন আশরাফুল সাহেব, যে ক। হাসানুল বান্না ক, তামজিদুর রহমান 22-এর 4 দিয়েছেন। আচ্ছা, মহিবুল্লাহ নেসারি দিয়েছেন 22-এর 4, শফিকুল ইসলাম দিয়েছেন 22-এর 4, মিজানুর রহমান 22-এর 4। যারা 22-এর 4 দিয়েছেন তারা পুরাতন নিয়মে আছেন এবং পুরাতন ব্যাকরণী। আর দেখেন, আর যারা দিয়েছেন হচ্ছেন 22-এর ক, তারা দিয়েছেন নতুন ব্যাকরণ অনুসারী। দেখেন, এই এই প্রশ্নটার ক্ষেত্রে 2টা উত্তর হয়। যারা এই রূপতত্ত্ব দিয়েছেন তাদেরটাও রাইট, যারা ধ্বনিতত্ত্ব দিয়েছেন তাদেরটাও রাইট। কারণ কি? আপনাদেরকে একটু টাইম দিয়েছি, দেখেন আপনাদেরকে আমি একটু ব্যাখ্যা লিখছি এখানে, দেখেন খুব ভালো করে একটু ব্যাখ্যাটা আমি দিয়ে দিয়েছি, আপনারা একটু একটু দেখেন তো। এই ব্যাখ্যাটা বিনীত অনুরোধ, এই ব্যাখ্যাটা একটু দেখেন, বিনীত অনুরোধ করছি। এই ব্যাখ্যাটা আপনাদের জন্য যে দিয়েছি এটা একটু দেখেন, আপনারা এটা একটু দেখেন আমি কি লিখেছি। নবম দশম শ্রেণীর নতুন ব্যাকরণ অনুসারী, পুরাতন ব্যাকরণ অনুসারী, 2টা কথা আমি দিয়েছি, একটু দেখেন একটু কথাটা।
কেউই কিন্তু ভুল অ্যান্সার করেন নাই। যারা রূপ তত্ত্ব দিয়েছেন তাদেরটা রাইট হয়েছে, যারা ধ্বনি তত্ত্ব দিয়েছেন রাইট হয়েছে। দেখেন একটু, কিন্তু এই ধরনের প্রশ্ন হচ্ছে কি জানেন, আল্লাহ আমাদেরকে যাতে হেফাজত করে, কর্তৃপক্ষ কোনটাকে উত্তর নেয়, কর্তৃপক্ষ কোনটাকে উত্তর নেয়, দুইটাই রাইট, কিন্তু কর্তৃপক্ষ পুরাতন ব্যাকরণকে বেশি প্রাধান্য দেয়। এই জন্য ধ্বনিতত্ত্ব হওয়ার পাল্লা সবচেয়ে বেশি ভারী, ধ্বনিতত্ত্ব হওয়া স্বল্প। এইটা কমেন্টটা একটু দেখে নেন, কমেন্টটা একটু দেখে নেন, আমি যে ব্যাখ্যাটা দিয়েছি সেটা একটু দেখে নেন। আচ্ছা, শফিকুল ইসলাম বলেছেন ইনশাল্লাহ, শহীদুল ইসলাম বলেছেন আসি স্যার আলহামদুলিল্লাহ, আরেকজনে হাত উঠেছেন এনামুল ইসলাম সমাস। আমি সমাসের কমসে কম ন্যূনতম আমি 5টা ক্লাস নিব, সমাসের এ টু জেড, এ টু জেড সমাসের 5টা ক্লাস নিব, 5টা ক্লাস সমাসের। সমাস দিয়ে আপনাদের সাথে শুরু হবে আমার মানে হচ্ছে জবের, মানে হচ্ছে এই নিবন্ধন কেন, যত জবের যত প্রশ্ন আছে সবগুলো আমরা কালেকশন করবো, মানে কারেকশন করবো। আচ্ছা, এই কমেন্টটা একটু দেখে নেন, কমেন্টটা একটু দেখার কথা আমরা আপনাদেরকে বলছি, কমেন্টটা দেখে নেন। আচ্ছা, কমেন্টটা দেখেছেন কিনা, আমি দেখতে বলেছি, এটা দেখেছেন কিনা। এরপরের প্রশ্নে যাচ্ছি, আমরা একটু পরের প্রশ্নে যাচ্ছি। এডিশন পারিবেশিক শব্দ, আমার কাছে হিউজ পরিমাণে পারিবেশিক শব্দ আছে। আমি প্রতিদিন প্রতিদিন আমাদের এডমিটেড গ্রুপের মধ্যে পারিবেশিক শব্দ আমি 10-20টা করে আমি পারিবেশিক শব্দ দিয়ে দেব প্রতিদিন। আপনি এগুলো মুখস্থ করে নেবেন, প্রতিদিন আমি পারিবেশিক শব্দ দেব, ঠিক আছে। আচ্ছা, যে মিজানুর রহমান বলেছেন জি দেখেছি মিজানুর রহমান। আচ্ছা, এডিশন, দেখেন এডিশন TION শন নাউন হয়, এডিশন এডিটর এডিটোরিয়াল এই ধরনের শব্দ। তো এডিশন তো সংস্করণ বোঝায়, কততম এডিশন। আপনারা দেখেন অনেকে কিন্তু বলেন বইটা এটা কততম এডিশন, কততম এডিশন বের হয়েছে, কততম সংস্করণ বের হয়েছে। আমরা কি বলি কততম সম্পাদক বের হয়েছে, কততম সম্পাদকীয় বের হয়েছে, কততম হচ্ছে অনুসন্ধান বের হয়েছে, কততম সংস্করণ বের হয়েছে। এডিটর মানে এডিশন, কততম এডিশন বের হয়েছে, কততম সংস্করণ বের হয়েছে, নাউন এটা, ঠিক আছে। 20-এর হচ্ছে 23-এর হচ্ছে ক, 23-এর ক দিয়েছেন মহিবুল্লাহ নেসারি সাহেব, তামজিদুর রহমান, হাসানুল বান্না, শহীদুল সাহেব। আচ্ছা, শফিক সাহেব দিয়েছেন 23-এর খ। না, কততম এডিশন বের হয়েছে, অর্থাৎ কততম সংস্করণ বের হয়েছে। আর এই সম্পাদক তো হচ্ছে এডিটরি মানে এডিটর, এডিটর যিনি সম্পাদনা করেন সম্পাদক, আর সম্পাদকীয় এডিটোরিয়াল, এডিটোরিয়াল। আচ্ছা, এটা আলাদা শব্দ। আচ্ছা, এর পরের প্রশ্নে আমরা যাচ্ছি, পরের প্রশ্ন। ঢাকা, ঢাকা প্লাস ঈশ্বরী, ঢাকেশ্বরী নিচের কোন নিয়মে হয়েছে? ঢাকা যোগ ঈশ্বরী, ঢাকেশ্বরী নিচের কোন নিয়মে হয়েছে? 24 নাম্বার উত্তর করেন, 24 নাম্বার, 24 নাম্বার। এরপরে আরেকটা প্রশ্ন আছে, এটা আমরা উত্তর করব। 24 নাম্বার উত্তর করেন। ঢাকা যোগেশ্বরী ঢাকেশ্বরী নিচের কোন নিয়মে হয়েছে? ঢাকা যোগেশ্বরী ঢাকেশ্বরী নিচের কোন নিয়মে হয়েছে? আচ্ছা, ক নাম্বার উত্তর দিয়েছেন, ক নাম্বার উত্তর দিয়েছেন 24-এ, সরি 24 এখন উত্তর করেননি, 24-এর হচ্ছেন শহীদুল ইসলাম উত্তর করেছেন। ঠিক আছে, 24-এর ক উত্তর করেছেন, মাশাআল্লাহ। মহিবুল্লাহ নেসারি সাহেব, শহীদুল সাহেব, আশরাফুল সাহেব, মিজানুর রহমান সাহেব, মিজানুর রহমান। আচ্ছা, দেখেন ওই যে ঢাকা ঈশ্বরীর দুই মিলে এ হয়েছে ঢাকেশ্বরী। মাশাআল্লাহ, এটা ধরতে পারছেন সন্ধিতে। আমি সন্ধির বিষয়ে করবো ইনশাল্লাহ, সন্ধির বিষয়। আগে সমাজ দিয়ে শুরু হোক। আমাকে ফয়সাল সাহেব বলছেন, ফয়সাল সাহেব কি আছেন? ফয়সাল সাহেব বলছেন স্যার আমি সমাজ পারি না। আমি অন্তত একজনের জন্য হলেও সবাইকে ইজিলি সমাজে কিভাবে গ্যাদার করা যায় আমি সেই বিষয়টা হাতে নেব। তবে আপনারা আশা করি আমার সাথে শ্রম দিবেন ইনশাল্লাহ। আচ্ছা, তারপরের প্রশ্ন, আমাদের সর্বশেষ প্রশ্ন এখানে আছে বন্ধনী। আমরা দেখেছি সমাজ থেকে অনেকগুলো প্রশ্ন এসেছে, সমাজ সন্ধি কারক, সমাজ সন্ধি কারক বিরাম চিহ্ন, 4টা জায়গা থেকে প্রশ্ন এসেছে। সমাজ সন্ধি কারক, প্রকৃতি প্রত্যয়,
বিরাম চিহ্ন। এই 5 জায়গা থেকে প্রশ্ন আসছে, সমাস, সন্ধি, কারক, প্রকৃতিপত্য, বিরাম চিহ্ন। সমাস, সন্ধি, কারক, প্রকৃতিপত্য, বিরাম চিহ্ন, এগুলা থেকে প্রশ্ন আসছে। তো বন্ধনী চিহ্ন, যেটাকে ব্র্যাকেট বলি, সাহিত্যে কি অর্থে ব্যবহৃত হয়? বন্ধনী চিহ্ন সাহিত্যে কি অর্থে ব্যবহৃত হয়, এখানে এই প্রশ্নটা করা হয়েছে। বন্ধনী চিহ্ন সাহিত্যে কি অর্থে ব্যবহৃত হয়? ধাতু বুঝাতে, অর্থমূলক বুঝাতে, ব্যাখ্যামূলক বুঝাতে, উৎপন্ন বুঝাতে। এটাও পুরাতন ব্যাকরণ থেকে এসেছে। বন্ধনী চিহ্ন এটা পুরাতন ব্যাকরণ থেকে এসেছে। আপনাদের পুরাতন ব্যাকরণ থেকে প্রশ্ন হবে। আর আপনারা যারা হচ্ছে জবের জন্য প্রিপারেশন নেবেন, তারা অবশ্যই এই কাজগুলো খুব ভালো করে এগুলো সুন্দর করে করতে হবে, সুন্দর করে এগুলো প্রিপারেশন নেবেন। এখানে বন্ধনী চিহ্ন এটা পুরাতন ব্যাকরণ থেকে এসেছে। দেখি তো কোনটা উত্তর করেছেন। 25-এর 25-এর গ, 25-এর 4 নাম্বার উত্তর করেছেন গ। আচ্ছা, 3 নাম্বার মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে হাসানুল বান্না, শহীদুল, মহিবুল্লাহ, আশরাফুল। আচ্ছা, আপনাদের কোনো কিছু জানার আছে কিনা? আসলে আমি হচ্ছে 2 বছরে 2টা ক্লাস, 2 বছরের ব্যাখ্যা দিয়ে এটা দেখালাম। কিন্তু আমাদের বেসিক যে নোট, বেসিক যে শীট, বেসিক যে পড়া, আলাদা যে শীট দিয়ে পড়াবো সেটা আমি এখনো দেখাইনি। অর্থাৎ আমাদের কাছে পড়লে আর তাদরিস আপনাদেরকে কি সেবা দিবে সেটা একটু বিষয়। আগামী ক্লাস, অর্থাৎ আমি চেষ্টা করব ঈদের আগে, আমাদের হচ্ছে মূল ক্লাস শুরু হওয়ার আগে আমি সমাসের উপর আপনাদের ক্লাস শুরু করব। সমাসের উপর আমি ক্লাস নেব। ঠিক আছে, এটা হতে পারে আরো একদিন পরে, 1-2 দিন পরে, যদি অন্যদের ক্লাস শিডিউল, অন্যদেরকে হুজুরদেরকে দিয়ে রেখেছেন, যদি এর মধ্যে না থাকে তাহলে আমি একটা ক্লাস নেব। বলে রাখলাম আমি সমাজ দিয়ে ক্লাস নেব, সমাজটা সহজে কিভাবে ইজিলি পারা যায় সেটা। আর আপনারা বুঝেছেন কিনা, আপনারা এত রাতে রোজা রেখে ধৈর্য ধরে ক্লাস করেছেন, ধন্যবাদ আপনাদেরকে। আপনারা ভালো কিছু পেতে চাইলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। আমিও মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা, মাদ্রাসায় পড়েছি। আমি 2008 সালে হচ্ছে আমার আলিম দেওয়া, 2006 সালে দাখিল। এরপর আমি ঢাকা ভার্সিটিতে পড়েছি। তো এখন আপনাদের জন্য হচ্ছে আমি আপনাদের রাহাবারি হিসেবে, এই জায়গার মধ্যে বাংলার কান্ডারি হিসেবে আপনাদের এখানে আবির্ভূত হয়েছি। আশা করি আপনাদেরকে আমি হচ্ছে এখানে একজন ধৈর্যশীল হিসেবে এবং জানার বুঝার স্টুডেন্ট হিসেবে পাবো। 25 একটু জানা প্রয়োজন, 25টা একটু জানতে চাইছে বন্ধনী ব্যাখ্যাটা, 25টা জানতে চাইছেন। আচ্ছা, আমি 25 সম্পর্কে একটু বলি, যেটা হচ্ছে তামজিদুর রহমান সাহেব বন্ধনীটা বাংলা ব্যাখ্যা দিতে পারে। এটা কিরকম দেখেন তামজিদ সাহেব, আমি বললাম কি দেখেন, ঢাকায় প্রচন্ড মারামারি, তামজিদ সাহেব ঢাকায় প্রচন্ড মারামারি, ঢাকার পাশে ব্র্যাকেটে লিখে দিচ্ছিলাম ড্যামরা, ঢাকার পাশে ব্র্যাকেটে লিখেছি দুনিয়া, তাহলে যখন মানুষকে পড়বে ঢাকায় প্রচন্ড মারামারি, তাহলে মারামারিটা কোন জায়গায় সে কিন্তু বুঝে যাবে। অর্থাৎ ব্যাখ্যা প্রদানে আসে, ব্যাখ্যা প্রদানে, অর্থাৎ বন্ধনীটা দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা হচ্ছে ব্যাখ্যাটা দিই। বাংলায় বন্ধনী চিহ্নগুলো বাংলা সাহিত্যে ব্যবহার করি ব্যাখ্যার উদ্দেশ্যে। ঠিক আছে, ফয়সাল সাহেব আপনার সমাজটাই ধরবো ইনশাল্লাহ। ফয়সাল সাহেব আপনার সমাজ ধরবো ইনশাল্লাহ। তো আপনাদের ইনশাল্লাহ এতক্ষণ ধরে ধৈর্য ধরে ক্লাস করার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এত রাতে আপনারা অনেকে হচ্ছে গুরুত্ব কম দেন পড়াশোনায়, আবার হচ্ছে টিচার হওয়ার জন্য অনেক শখ থাকে। আসলে পরিশ্রম করেন, পরিশ্রমের ফল অনেক মিষ্টি হয়, পরিশ্রমের ফল অনেক মিষ্টি হয়। তো আশা করি যে এই কাজটা করবেন, পরবর্তী দিন আমরা হচ্ছে টপিক ধরে পড়বো। ঠিক আছে, পরবর্তী দিন আমাদের সমাজ নিয়ে টপিক ধরে আলোচনাটা হবে ইনশাল্লাহ। তো আজ এখানেই রাখবো, দোয়া করবেন ইনশাল্লাহ, ভালো থাকবেন। আর বেঁচে থাকলে ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হবে, দোয়া করবেন ইনশাল্লাহ। আপনাদেরকে ধন্যবাদ।